আসসালামু আলাইকুম। আমাদের অন্যরকম পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছি এবং নিউটনিয়ান বলবিদ্যার আমরা অনেকগুলো ক্লাস করে ফেলতেছি এবং ফেলছি অলরেডি। তো এখানে কিছু ক্লাস একটু লেংদি হবে, কিছু ক্লাস একটু শর্ট হবে। তো তোমাদেরকে ধৈর্য ধরে তারপর থাকার অনুরোধ করা হইলো আরকি। ঠিক আছে? মানে অনুরোধ রইলো যেন হচ্ছে ক্লাসগুলা সবগুলা ভালোভাবে করবা। কারণ দেখো শুধু ম্যাথ আমি যদি হচ্ছে সূত্র জানি তাহলে কিন্তু ম্যাথ করা যায়। কিন্তু যদি কনসেপচুয়াল ঘাটতি থাকে তাহলে ম্যাথ করতে পারবা ঠিকই, বাট বিষয়টা আসলে খুব বেশি একটা ভালো করে বুঝলা না, বা ধরো ডেরিভেশনগুলা কিভাবে কি আসলো ওইগুলো যদি জানা থাকে তাহলে মানে পড়তে ভাল লাগবে আরকি। আর যদি হইতেছে বলো যে না ভাইয়া আমার দরকার নাই, সেটা হচ্ছে শুধুমাত্র সূত্র দেখবো আর হচ্ছে ম্যাথ করবো, এটা করাটা অবশ্যই তোমাকে মানে বাহবা দেওয়ার মতো কিছু না। বাট তবুও যদি এরকম টেন্ডেন্সি থেকে থাকে যে ভাইয়া সময় নেই, তখন হচ্ছে একটু স্পিডটা বাড়াই নিবা এবং একটু কেটে কেটে দেখতে পারো, বাট এটা কখনোই রিকমেন্ডেড না। ঠিক আছে? তো ভালো হচ্ছে সময় করেই হচ্ছে দেখবা এবং সময় নিয়েই দেখার ট্রাই করবা। ঠিক আছে? ওকে, তো চলো এখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হইলো, সবগুলোতে ইম্পর্টেন্ট টপিক বলতেছি। আসলে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন বলো একাডেমিক বলো সবগুলোতেই অনেক বেশি পরিমাণে কোশ্চেন এখান থেকে আসে। সো আমরা এখন পড়বো একাধিক বস্তুর সিস্টেম, সুতার টান এবং কি লিফট। এই তিনটা টপিক আমরা একটু কভার করার ট্রাই করব। লেটস স্টার্ট। তো আমাদের প্রথমেই হইতেছে যুক্ত বস্তুর ত্বরণ। দেখো এইখানে দুইটা বস্তু আছে, একটা বস্তু হইতেছে আমাদের M1, আরেকটা বস্তু হইতেছে M2। এটা হইতেছে আমাদের M1 ভরের একটা বস্তু আর এটা হইতেছে M2 ভরের একটা বস্তু। এই দুইটা বস্তু কন্টাক্টে আছে। তো এই দুইটা বস্তুকে ধরো আমি যদি এই বরাবর একটা ফোর্স দেই, যে ধরো আমি এই বরাবর একটা ফোর্স F দিলাম, এই বরাবর যদি আমি একটা ফোর্স F দেই তাহলে এই বস্তুটা কি সামনের দিকে যাবে বা কিছু একটা হবে। এখন এটাকে আমরা অ্যানালাইজ করব যে আসলে কি ঘটে না ঘটে, সেটা আমরা একটু বুদ্ধি খাটায় বোঝার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, তো চলো শুরু করা যাক। তো আমরা এমন ভরের এই যে বিশাল বড় একটা বস্তু দেখা যাচ্ছে, এটাকে কি বিশাল বড় বস্তু যদি চিন্তা করি তাহলে কি আমরা ক্যালকুলেশন করতে পারবো? না, আমাদেরকে এই বস্তুটাকে একটা ছোট্ট বিন্দুর মতো চিন্তা করতে হবে যে ভাই এটা একটা ছোট্ট বিন্দু। ওকে, ভালো কথা। আর M2 ভরের বস্তুটাকে একটা ছোট্ট একটা বিন্দুর মতো চিন্তা করতেছি, তাহলে এটা হলো আমাদের M1 এবং এটা আমাদের M2। এখন যদি আমি তোমাকে বলি যে আমি বল প্রয়োগ করছি কার উপরে? M1 এর উপরে। কতটুকু বল প্রয়োগ করছি? F। তাহলে আমি M1 ভরের বস্তুটার উপরে আমি F বল প্রয়োগ করলাম। আর এই যে M2 ভরের বস্তুটা যে আছে, সেই M2 ভরের বস্তুটা এখন কি বলবে? এই M1 ভরের বস্তুটা আমাদের ইনিশিয়াল আইডিয়াটা কি হইতে পারে? আমাদের ইনিশিয়াল আইডিয়াটা হতে পারে যে ভাইয়া M1 ভরের বস্তুকে যেহেতু আমরা F বল প্রয়োগ করছি, তাহলে সেই F বলটা সে কি M2 কে ট্রান্সফার করবে, অর্থাৎ M1 ভরের বস্তুটা M2 কে F বলে একটা ধাক্কা দিবে। এবং এই যে M2 ভরের বস্তুটা খুব ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আমার অ্যাপ্লাইড ফোর্স, এবং এই আমার অ্যাপ্লাইড ফোর্সের কারণে M1 ভরের বস্তুটা M2 ভরের বস্তুকে এই F বলে একটা ধাক্কা দিছে। এবং আমরা বলতে পারি যে এখানে কি FA ইকুয়াল টু ধরো আমাদের F। আপাতত আমরা এটাই চিন্তা করতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকশন ফোর্স, এটা আমাদের অ্যাকশন, এটা একটা রিয়াকশন থাকবে। যেহেতু এটা F, অর্থাৎ M1 ভরের বস্তুটা M2 ভরের বস্তুকে F বলে ধাক্কা দিছে, তাহলে M2 ভরের বস্তুটা M1 ভরের বস্তুকে F বলে বিপরীতে একটা ধাক্কা দিবে। এটা হচ্ছে আমাদের রিয়াকশন। ওকে, ভালো কথা, আমরা ফোর্স অ্যানালাইজ করে ফেলছি। এখন আমরা দেখব যে এই যে M1 ভরের বস্তুটা যে আছে আর এই যে M2 ভরের বস্তুটা যে আছে, তাদের উপরে লব্ধি বল কত, ত্বরণ কত, এগুলো আমরা একটু অ্যানালাইজ করে বের করা ট্রাই করব। তাহলে যদি এটা আমরা অ্যানালাইজ করে বের করা ট্রাই করি, তাহলে আমরা হচ্ছে এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারি যে ভাইয়া FA এবং F তো সমান, এটা আমরা হচ্ছে ধরে নিছি মনে মনে FA এবং F কি সমান। এই যে এই ক্ষেত্রে FA আর F কি সমান, তাই যদি সমান হয়, আচ্ছা এটা এখানে লিখে রাখি, একটু ছোট করে দিই, যে FA আর F সমান, এটা আমরা ধরে নিছি। তাই যদি ধরে নিই তাহলে এখান থেকে একটু চিন্তা করো তো, আমাদের কি মনে হচ্ছে যে ভাইয়া M1 ভরের বস্তুটার উপরে লব্ধি বল যদি চিন্তা করি, তাহলে F ইকুয়াল টু বা লব্ধি বল ইকুয়াল টু কত আসলো? লব্ধি বল F ইকুয়াল টু আসলো ভাইয়া 0। আর এটার উপরে কি লব্ধি বল যদি বলি, এটার উপরে ভাইয়া বলই আছে একটা, তাহলে এটা তো ইকুয়াল টু F ই হবে। তার মানে এই বস্তু ত্বরণ কত হবে আমাদের হিসাবে? A1 ইকুয়াল টু 0, আর এখানে কি A2 এর একটা ত্বরণ চলে আসবে কত? F ডিভাইডেড বাই এই বস্তুর ভর জাস্ট M2। তার মানে কি? তার মানে দুইটা বস্তু পাশাপাশি কন্ট্যাক্টে আছে বা লেগে আছে, তুমি হচ্ছে একটা বস্তুরে বল প্রয়োগ করছো কিন্তু ওই বস্তু নড়েই নাই, সামনের বস্তু নড়ছে, সামনের বস্তু দৌড় দিছে,
এমন কি হয়, যেমন ধরো তুমি দুইটা বক্স রেখে সামনের দিকে পুশ করতেছো, তো যে বক্সে পুশ করতেছো সেই বক্স ফিক্স, আর একটা বস্তু সামনের বস্তুটা যেটা তার সামনে রাখা ছিল সেটা কি দৌড় দিছে। এটা কি হইতে পারে? না, এটা হইতে পারে না। সো আমাদের এই জায়গাতে একটু কনসেপচুয়ালি আমরা একটু ভুল করতেছি যে ভাইয়া এই ক্যালকুলেশনটা ঠিক হয় নাই। যেহেতু এই ক্যালকুলেশনটা ঠিক হয় নাই, কেন ঠিক হয় নাই? কারণ হইতেছে আমাদের একটা বস্তু আরেকটা বস্তুকে ঠিক কতটুকু ফোর্স দিবে, এই যে ফোর্সটা যে দিল, যে আমি এফ অ্যাপ্লাইড প্রয়োগ করলাম, কিন্তু তারপর সে এমন এবং মানে এমন ভরের বস্তুটা M2 ভরের বস্তুকে আমার অ্যাপ্লাইড অংশ থেকে সম্পূর্ণটাই দিয়ে দিবে নাকি কতটুকু দিবে, সেটা ডিপেন্ড করবে তাদের মধ্যে এই কন্টাক্টের উপরে, যে তাদের মধ্যে কতটুকু কন্টাক্ট আছে, এবং সেই কন্টাক্টের উপরে এই জিনিসটা ডিপেন্ড করে, যেটাকে আমরা বলি এইখানে যে ফোর্সটা জেনারেট হয় সেটাকে আমরা বলি কন্টাক্ট ফোর্স বা স্পর্শ বল। তো আমরা তো এটা লজিক খাটায় বুঝতে পারলাম যে ভাই এখানে একটা কন্টাক্ট ফোর্স হবে, সেই কন্টাক্ট ফোর্সের যে ভ্যালুটা সেটাই হচ্ছে এই জায়গাতে আমরা এফ আকারে দিব। তাহলে আমরা যদি একটু রিয়েলিস্টিক ক্যালকুলেশনটা করি, যে আমাদের এটা কত, আমরা যদি রিয়েলিস্টিক ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি, কি বলতে পারি আমরা, যে ভাইয়া আমাদের ক্ষেত্রে এই যে দুইটা ব্লক আছে আমাদের, ধরলাম আমাদের দুইটা ব্লক যদি বলি, যে একটা ব্লক ধরো এমন টাইপের একটা ব্লক, আর একটা ব্লক হচ্ছে সেম টাইপেরই আছে কিন্তু আর একটু বড়, ধরো এই জায়গাতে এরকম আরেকটা ব্লক আছে, এই ব্লকটা ধরো অন্য একটা কালার, ঠিক আছে, এই ব্লকটা ধরো সবুজ কালার। তাহলে আমি যদি কি করি, আমি যদি হচ্ছে একটা ফোর্স দেই, ধরো এই জায়গাতে কি দিলাম, এটার উপর একটা ফোর্স দিলাম, এই যে ফোর্সটা দিলাম, সেই ফোর্সটা দেওয়ার কারণে আমি এখানে কি একটা এফ বল প্রয়োগ করছি। এখন এটা তো কি আমাদের M1 ভরের বস্তু, আর এটা হচ্ছে আমাদের M2 ভরের বস্তু, এবং আমরা এটা কি পুরোপুরি একটা সারফেসের উপর রাখা আছে। আমি যদি তোমাকে বলি যে এটা কি একটা ধরো এরকম টাইপের একটা সারফেসের উপর রাখা আছে, কেমন টাইপের, এই যে এমন টাইপের একটা সারফেসের উপর রাখা আছে, এই যে এমন টাইপের। তাহলে আমি যদি এখন তোমার বলি যে M1 ভরের বস্তুটাকে আমি একটা পয়েন্ট চিন্তা করতেছি, জাস্ট একটা পয়েন্ট আর কিচ্ছু না, আর M2 ভরের বস্তুটাকে আর একটা পয়েন্ট চিন্তা করতেছি, আর এই টাইপের প্রবলেমগুলোকে বলা হয় টু বডি প্রবলেম, বুঝছো? কারণ এখানে অবজেক্ট কয়টা, দুইটা না, এই দুইটা যেহেতু অবজেক্ট, এগুলোকে বলা হয় টু বডি প্রবলেম। অনেক রকমের টু বডি প্রবলেম হতে পারে, যে ধরো একটার সাথে কন্ট্যাক্টে আছে, স্প্রিং দিয়ে লাগানো আছে, সুতা দিয়ে লাগানো আছে, একটা বস্তুর উপরে আছে, আরও অনেক রকম ক্যালকুলেশন হতে পারে, ঠিক আছে? তো আমরা আপাতত যেটা চিন্তা করতেছি যে ভাই এটা হচ্ছে M1 ভরের বস্তু, এই যেটা হচ্ছে M1 ভরের বস্তু, আর এটা হচ্ছে ভাই আমাদের M2 ভরের বস্তু। তাহলে M1 ভরের বস্তুর উপরে যখন আমি এফ বল প্রয়োগ করছি, এটা কিন্তু আমার প্রযুক্ত বল। এখন M1 ভরের বস্তুটা এফ বল পাওয়ার সাথে সাথে সে M2 কে একটা সার্টেন অ্যামাউন্টের বল ধরলাম এফ প্রাইম, আচ্ছা এফ প্রাইম না, আমি ধরলাম হচ্ছে এটা কি বল ধরবো, স্মল এফ ধরি আর কি, কন্টাক্ট ফোর্স, এটা হলো স্মল এফ, এই স্মল এফ পরিমাণ বল হ্যান্ড ওভার করছে। যখনই M2 ভরের বস্তুটা M1 বস্তু থেকে স্মল এফ পরিমাণে বল পাইলো, তখন M2 ভরের বস্তুটা M1 ভরের বস্তুকে স্মল এফ ফোর্স রিটার্ন দিল। তাই এটা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে কি রিঅ্যাকশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভাইয়া এখন এই যে M1 ভরের বস্তুটার উপরে আমি যদি M1 ভরের ক্যালকুলেশন করি, তাহলে এখন কি আমাদের সামেশন অফ এফ আছে না? সামেশন অফ এফ মানে কি? সামেশন অফ এফ মানে হইতেছে আমাদের এই বস্তুর ভর ইন্টু কি ত্বরণ। এখন তুমি বলো দুইটা বস্তুকে যদি আমি হচ্ছে একত্রে ধাক্কা দিই, তো অবশ্যই দুইটা বস্তুকে কি আমাদের আলাদা আলাদা চলবে, মানে আলাদা আলাদা ত্বরণে চলবে, নাকি পুরা সিস্টেম, এই পুরাটা নিয়ে কিন্তু আমাদের সিস্টেম, এই যে এটা এখন কি পুরাটা নিয়ে আমাদের সিস্টেম, এই পুরো সিস্টেম কিন্তু একটা সার্টেন অ্যামাউন্টের ত্বরণ পাবে। তার মানে M1 ভরের বস্তুর ত্বরণ হবে এ, M2 ভরের বস্তুর ত্বরণ হবে কি এ। তাহলে আমি বলতে পারি যে সামেশন অফ এফ ইকুয়াল টু M1 ইন্টু কি এ। তাহলে এখন সামেশন অফ এফটা কেমনে বের করবা? সামেশন অফ এফটা বের করবা হইতেছে যে ভাইয়া বস্তু কোন দিকে যাইতেছে বলো, এই বস্তুটা কি এমন ভরে বস্তুটা কি সামনের দিকে যাইতেছে না? সামনের দিকে যদি যায় তাহলে অবশ্যই কি ক্যাপিটাল এফ বলটা কি বড়, কারণ দুইটা বল আছে, ক্যাপিটাল এফ যদি বড় না হইতো তাহলে বস্তু সামনের দিকে যাইতো না। তার মানে অবশ্যই কি আমাদের ক্যাপিটাল এফটা যদি বড় হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইকুয়াল টু কি M1 ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা এই কোয়েশনটা পাইলাম। আর যদি এই কোয়েশনটাকে যদি আমরা হচ্ছে একটু বক্স করে রাখি তাহলে হয়তো বেটার, আমরা জাস্ট একটু বক্স করে রাখলাম এটাকে। আর যদি আমরা M2 ভরের ক্যালকুলেশনটা করি, যে ভাই M2 ভরের ক্যালকুলেশনের জন্য আমি এখন কি লিখতে পারি, আমাদের সেম কথা, সামেশন অফ এফ ইকুয়াল টু আমাদের M2 ইন্টু এ। এখন সামেশন অফ এফ জিনিসটা কি, M2 ভরের বস্তু জন্য ভাই বলই আছে একটা, এই যে স্মল এফ, তাহলে শুধুমাত্র স্মল এফ ইকুয়াল টু M2 ইন্টু এ। তাহলে এখান থেকেও কি করলাম আমরা এই জিনিসটাকে একটু হাইলাইট করে রাখলাম, মানে হচ্ছে বড় করে রাখলাম। এখন যদি তোমাকে যদি বলা হয় এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে এখন তুমি কি করবা, তুমি হইতেছে এখন এই দুইটাকে যোগ করবা,
কেন যোগ করবা? কারণ যোগ করলে তুমি কি এর মানটা বের করতে পারবা, কারণ এ তো কি আমার আননোন, আমি তো জানি না এটা কত। তাহলে যদি আননোনটা বের করি তাহলে আমাদের কি আসবে, যে ধরলাম এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 যদি আমি করি তাহলে ভাই আমি কি পাবো, ক্যাপিটাল এফ মাইনাস এফ প্লাস আর এটা কি স্মল এফ, বাম পাশ সাথে যোগ হইলো, আর ডান পাশ m1a প্লাস কি m2 ইন্টু এ। তাহলে এখান থেকে যদি আমি কমন নেই তাহলে m1 প্লাস m2 ইন্টু এ। তাহলে এখান থেকে হচ্ছে স্মল এফ প্লাস এফ কাটা, তাহলে এখান থেকে আমি সুন্দর করে লিখতে পারি ভাই ক্যাপিটাল এফ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু হইতেছে এ। তাহলে এখান থেকে সুন্দর করে লেখা যায় a ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই হচ্ছে কি আমাদের এখানকার ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা এখান থেকে অ্যাক্সেলারেশন বের করে ফেলছি, অ্যাক্সেলারেশনে এই ইকুয়াল টু কত আসছে, ক্যাপিটাল এফ ডিভাইড বাই m1 প্লাস m2। মজার জিনিস খেয়াল করে দেখো, এই যে ব্যাপারটা যে ছিল, এগুলো কি ছিল আমাদের, এগুলো ছিল আমাদের ইন্টারনাল ফোর্স। এই যে স্মল এফ এই ডিরেকশন, এটা কি ছিল, একটা ইন্টারনাল ফোর্স। এই যে স্মল এফ এটা কি ছিল, একটা ইন্টারনাল ফোর্স, কিন্তু এক্সটার্নাল ফোর্স না। এখানে এক্সটার্নাল ফোর্স কোনটা, এখানে এই যে এফটা যে আছে আমাদের, এই যে এফটা, এই এফটা কি আমাদের এক্সটার্নাল ফোর্স, আর বাকিগুলো সবগুলোই কি আমাদের ইন্টারনাল ফোর্স। তাহলে ভাই দেখো, ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে, সিস্টেমের ত্বরণের ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সটার্নাল ফোর্সটাই শুধুমাত্র আসছে। এই যে আমাদের শুধুমাত্র কি আসছে, স্মল এফটা আসছে। আমাদের কিন্তু এই জায়গাতে কি কাজ করে নাই, আমাদের সরি কি বলতেছি, আমাদের এই জায়গাতে ক্যাপিটাল এফটা আসছে, আমাদের কিন্তু স্মল এফ এখানে আসে নাই। তার মানে আর নিচে দেখো টোটাল সিস্টেমের ভরটা আসছে। তাহলে আমরা একটা সামারি দিতে পারি, সেটা হলো যে কোনো একটা সিস্টেমের আমি যদি ত্বরণ ক্যালকুলেশন করতে চাই, যে কোনো সিস্টেমের ত্বরণ এ সিস্টেম ইজ ইকুয়াল টু হচ্ছে এক্সটার্নাল যে ফোর্সটা থাকবে, সেই এক্সটার্নাল ফোর্সের লব্ধিটা আমি উপরে বসাবো, তার মানে সামেশন অফ এফ এক্সটার্নাল, অর্থাৎ এক্সটার্নাল যে ফোর্স, সেই ফোর্সের যে সামেশনটা হবে সেই সামেশনটা বসাবো। হ্যাঁ, সামেশন বললেন কেন, কারণ আমি তো বলতেই পারতাম যে এই বরাবর আমি ক্যাপিটাল এফ দিছি, আমি এই বরাবর হচ্ছে আরেকটা এফ বলতে পারতাম না, দুইটা সামেশন করে যেটা হইতো সেটা, আর ডিভাইডেড বাই হচ্ছে সামেশন অফ আমাদের এম, অর্থাৎ আমাদের সমস্ত ভর, যতগুলা ভর থাকবে। তাহলে এই হচ্ছে কি আমাদের এখানকার কথাবার্তা। তাহলে যুক্ত বস্তুর ত্বরণে আমরা কি দেখলাম, এখান থেকে আমরা এটা বের করছি। এখন আমি যদি হচ্ছে এর মানটা যদি এখানে বসাই দিই, সুতরাং কন্টাক্ট ফোর্স, আমি যদি কন্টাক্ট ফোর্স বের করি, এখন আমাদের কন্টাক্ট ফোর্স কত, কন্টাক্ট ফোর্স স্মল এফ ইকুয়াল টু কত, m2 সাথে এ গুণ হবে, তার মানে m2 ইন্টু ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই কি m1 প্লাস m2। তাহলে খেয়াল করছো আমার এফ এর একটা অংশ, কোন অংশ, এফ এর কোন অংশ, এফ এর দেখো সার্টেন একটা অংশ, কতটুকু অংশ, আমি তোমাকে বলি যে m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এইটা হচ্ছে আমাদের একটা অংশ। এই অংশটা কি হয়েছে, এই অংশটাই আমাদের হ্যান্ড ওভার হয়েছে, অর্থাৎ স্মল এফ এর যে ভ্যালুটা সেটা দেখো m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু ক্যাপিটাল এফ, অর্থাৎ ক্যাপিটাল এফ পুরাটা যায় নাই, অল্প পরিমাণ গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের এখানকার কথাবার্তা। আমরা মোটামুটি যুক্ত বস্তু ত্বরণ হিসাবে এই জিনিসটা বুঝতে পারলাম। ওকে, এখন হইতেছে আমরা সুতার টান পড়ব। সুতার টান, তো সুতার টান হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এটা কিভাবে কাজ করে সেটা একটু ভালো করে বোঝা লাগবে। চলো আমরা একটু বোঝার ট্রাই করি। ধরো সুতার টান যদি আমি একটু সিম্পলি বলি, যে সিম্পলি হইলো ধরো একটা সুতা দিয়ে কোনো একটা জায়গাতে বস্তু ঝুলে আছে, ধরো এই জায়গাতে আমাদের এই যে এটার মধ্যে হইতেছে এটা একটা সুতা, এই সুতাটা হইতেছে একটা বস্তুকে ঝুলাই দেওয়া আছে। এখন আপাত দৃষ্টিতে আমি কিছু কথা কনসিডারেশনে নিয়ে যাব, যেমন কি যে সুতার যে বৈশিষ্ট্যটা, সেই সুতার বৈশিষ্ট্যটা একটু খেয়াল করো। সুতার বৈশিষ্ট্য, বাংলা লেখার অবস্থা, এই যে সুতার বৈশিষ্ট্যটা কি, সুতার বৈশিষ্ট্যটা হচ্ছে ভাইয়া এই সুতাটার ভর নগণ্য। আচ্ছা, নগণ্য ভর দ্বারা কি বোঝাচ্ছে, এই যে আমি যে ভরটা ঝুলাইছি এই জায়গাতে, তাহলে এটা হচ্ছে স্মল এম। এই স্মল এম এর তুলনায় এই যে সুতাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে সুতাটা যে আছে, সেই সুতাটার ভর খুবই নগণ্য, মানে হচ্ছে বাদ দেওয়া যায়। ঠিক আছে, 2 সুতা হচ্ছে অপ্রসারণশীল। হ্যাঁ, আমরা প্রসারণশীল সুতাও দেখব, বাট এটা হচ্ছে আরো আমরা একটু বড় হয়ে নিই তারপর। কিন্তু আপাতত চিন্তা করবো যে সুতার কোনো কি, এই সুতাটা হচ্ছে সুতার উপরে টান পড়লে সুতা প্রসারণ হয় না,
মানে ভর নগণ্য এবং সুতা অপ্রসারণশীল, মানে সুতা হচ্ছে টানলে সুতার কোনো প্রসারণ হয় না, সুতাকে হচ্ছে টেনশন দিলে মানে হচ্ছে ধরো আমি যদি এই বরাবর ফোর্স দিই, এবার যদি ফোর্স দেই তাহলে হচ্ছে মানে টানলে বড় হয় না, আর যদি সংকোচন করার চেষ্টা করি তাহলে হচ্ছে এর মধ্যে সংকোচন হয় না আর কি, মানে সুতার দৈর্ঘ্যটা ছোট হয়ে যায় না, এরকম কুচকে যেতে পারে, ধরো সুতা এরকম হইতে পারে, কিন্তু এই সুতাটা ধরো এরকম ছিল, স্ট্রিট লাইন ছিল, এই স্ট্রিট লাইন কোন একটা ফোর্স দেওয়ার কারণে অর্ধেক মানে একটু কমে গেছে আর কি, এরকম হবে না। আচ্ছা, তো আপাতত এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই হবে। এখন সুতার টান এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। 1 নাম্বার, এখানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি? এই বিন্দুটা হচ্ছে ঝুলন বিন্দু। এই বিন্দুটা হচ্ছে আমাদের ঝুলন বিন্দু, যে বিন্দু থেকে বস্তুটা ঝুলতেছে, এটাকে পিভটও বলা যায়, যদি এটা একবার ঘুরতো তাহলে হচ্ছে বলতাম, আবার ঝুলন বিন্দু বললাম। যে সুতার টান সবসময় কাজ করবে ঝুলন বিন্দুর দিকে, সুতার টান সবসময় কাজ করবে ঝুলন বিন্দুর দিকে, সুতার টান কাজ করবে ঝুলন বিন্দুর দিকে। আচ্ছা, আর 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হইতেছে সেম সুতার টান সেম প্রতিটি অংশে, মানে প্রতিটি অংশেই টানের মান সেম থাকবে, প্রতিটি অংশে কি থাকবে? টানের মান সেম থাকবে। এটা হচ্ছে একটু মাথায় রাখা লাগবে। তার মানে আমাদের যদি সুতাটা কি হয়, এই যে পুরা সুতার এই জায়গাতে টান যত, এই জায়গাতে টান তত, এই জায়গাতে টান তত, হ্যাঁ এটা কখন? যখন হচ্ছে ভর নগণ্য, এটা কিন্তু একটু মাথায় রাখবা। ভর যদি নগণ্য না হয় তাহলে এখানে একটু ঝামেলা আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি কথা, যে ভর যদি নগণ্য হয় সুতার টান সব জায়গাতে সমান। এখানে অ্যাকচুয়ালি সুতার টানটা এখানে কোন দিকে কাজ করতেছে? যে আমরা যদি কি করি, আমরা যদি অ্যাকচুয়ালি এখানে যদি অ্যানালাইজ করার চেষ্টা করি যে আসলে কি হইতেছে না হইতেছে, তাহলে আমরা একটু বুঝবো যে এই যে আমাদের যে পৃথিবীটা যে আছে এই জায়গাতে এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবী কি করতেছে? এই যে বস্তুটা যে আছে সেই বস্তুটার উপরে কিন্তু একটা বল প্রয়োগ করতেছে। সেই বলটা কি? সেই বলটা হচ্ছে এমজি। এবং এই এমজি বলের মাধ্যমে আমাদের যে বস্তুটা আছে সেই বস্তুটা কিন্তু সুতার মাধ্যমে এই যে জিনিসটা আছে, যে দেয়াল, এই দেয়ালকেও কিন্তু একটা বল প্রয়োগ করতেছে। সেটা কি? এটা কিন্তু এমজি বলই প্রয়োগ করতেছে, ঠিক আছে? এখন আমাদের যে ইয়াটা যে আছে এটা কিন্তু দেয়ালের উপর প্রযুক্ত বল, আর এই যে পৃথিবী টানতেছে এই বরাবর, আর পৃথিবীকে টানতেছে কি এই বরাবর, এমজি। তাহলে এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। আর দেয়াল যখন টানতেছে এই বরাবর, দেয়ালকে যখন টানতেছে তখন কি দেয়াল কি বস্তুকে টানতেছে, তাহলে বস্তুর উপরে এই যে টানটা এটাকে আমরা সুতার টান হিসেবে দেখাবো, যে এই বরাবর এই যে টানটা সেটা হচ্ছে আমাদের সুতার টান। যদি এখানে আরেকটু কিছু কথাবার্তা আছে, এখানে হচ্ছে তোমার ইন্টারেকশনের ব্যাপার স্যাপার আছে, এবং হচ্ছে তাদের সুতাগুলা হচ্ছে মলিকিউল লেভেলের ব্যাপার স্যাপার হচ্ছে, যে টান বলের উৎপত্তিটা আসলে কিভাবে হইতেছে, তো সেটা হচ্ছে আমরা যাবো না। তোমরা একটা কথা তো জানো, সেটা হইতেছে যে ধরো আমরা যে বল চ্যাপ্টারটা পড়তেছি, এখানে তো তোমরা 9-10 পড়ে আসছো যে বল হচ্ছে সবগুলা বল সাধারণত 4 প্রকারের বলের, মৌলিক বলের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে কি কি বল আছে? মহাকর্ষ বল আছে, তড়িৎচুম্বকীয় বল আছে, সবল নিউক্লিয় বল আছে, দুর্বল নিউক্লিয় বল আছে। তো আমাদের টান বলটা আসলে কোন বলের অন্তর্ভুক্ত? এর যদি প্রশ্ন করা হয় তাহলে কি বলবা? টান বলটা কোন বলের অন্তর্গত? এটা হচ্ছে একটু চিন্তা ভাবনা করবা আর কি, ঠিক আছে? এখন টান বলের অ্যাকচুয়াল রিজনটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে হচ্ছে অনেক কিছু বলা লাগবে। আপাতত আমরা ধরে নিচ্ছি এই ব্যাপারগুলো যদি জানি তাহলে হইতেছে আমাদের আর কথা বলা লাগবে না, ঠিক আছে? তো টানটা হচ্ছে কি উপর দিকে কাজ করে এই বরাবর। তাহলে আবার কথা হচ্ছে সেম সুতার টান সেম, এটা তো আমরা দেখলামই। তাহলে আমরা একটা সিম্পল চিত্র ডায়াগ্রাম যদি আঁকি, যে এটা হচ্ছে আমাদের ভাইয়া একটা বস্তু, এই বস্তুটা এই বরাবর কি ঝুলে আছে, তাহলে আমি যদি চিন্তা করি যে এই বরাবর হইতেছে এমজি, তাহলে এই যে সুতার টান যেটা, সেই সুতার টানটা কি বস্তুর উপরে যেটা কাজ করতেছে, যে বস্তুর উপরে যে বলটা কাজ করতেছে এটাই কি সুতার মধ্যে আছে, সুতার মধ্যে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে টি। তার মানে এই টি বলটা কার উপরে কিন্তু কাজ করতেছে? টি বলটা কিন্তু বস্তুর উপরে কাজ করতেছে, নট আমাদের, হ্যাঁ বস্তুর উপরে কাজ করতেছে, সুতার মাধ্যমে কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই ক্ষেত্রে আমরা বলতে পারি টান, সুতার টান টি ইকুয়াল টু হইতেছে এম ইন্টু জি, ঠিক আছে? অনেক রকমের টান হইতে পারে, যেমন ধরো আমরা যখন বলছিলাম ওই যে নিউটনের থার্ড ল বুঝাইতে আর ব্যতিক্রম বুঝাইতে গিয়ে, মানে কোন ক্ষেত্রে খাটে না বুঝাইতে গিয়ে, যে আমরা এরকম করছিলাম না, এই একটা বস্তুকে ধরো, এই বস্তুটা দুলতেছে, ধরো একটা পেন্ডুলাম আছে, সেই পেন্ডুলামটা এরকম একটা পথে দুলতেছে কন্টিনিউয়াসলি। ধরো এটা হচ্ছে আমাদের একটা পেন্ডুলাম, এই পেন্ডুলামটা এই যে পথটা যে আছে সেই পথ বরাবর দুলতেছে। তাই যদি দুলে তাহলে এখানে কোনটা হচ্ছে ধরো থিটা, তাহলে এই কোনটা যদি থিটা হয় তাহলে এখানে কিছু সুতার একটা টান আছে, সেই সুতার টানটা ধরলাম আমরা টি। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে এই বরাবর কাজ করতেছে ধরো আমাদের এমজি, এই বরাবর আমাদের হইতেছে এমজি,
তাহলে এমজিটাকে আমরা দুটো অংশে ভাগ করব কেন? কারণ আমাদের তো সুতার টান বের করার জন্য এইটি এর যে এগেইনস্ট, এইটির যে এগেইনস্টে আমাদের কি আছে সেটা বের করা লাগবে। তো এটা যদি থিটা কোণ হয়, এই যে কোণটা, সেই কোণটা যদি কি হয় থিটা হয়, তাহলে এই কোণটাও কি হবে, এই কোণটাও হবে আমাদের থিটা। তাহলে এই বরাবর হবে আমাদের এমজি কস থিটা। আর এই বরাবর যদি আমরা স্পর্শক বরাবর যদি বলি, এই বরাবর কি আসবে, এই বরাবর আসবে হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। তাহলে এই মুহূর্তে আমাদের সুতার টান কত এখন, মানে এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তে সুতার টান কত, সুতার টান টি ইকুয়াল টু এমজি কস থিটা, এমজি কস থিটা। দেখো এখানে কিন্তু টানটা সুন্দর একটা ওয়েতে চেঞ্জ হচ্ছে, যখন বস্তুটা কি এখান থেকে যখন এখানে চলে আসছে, এখানে চলে আসে তখন থিটার মান কি কমে গেছে, আবার যখন এখানে চলে আসে তখন থিটার মান কি আরও কমে গেছে। আর আমরা জানি যে কস থিটার মান যত কমে কস থিটার মান কি তত বাড়ে। তা দেখো এই বরাবর কি ম্যাক্সিমাম টান স্বাভাবিক, কারণ এই বরাবর ডিরেক্টলি গ্র্যাভিটিটা কাজ করতেছে। আর এই জায়গাতে দুটো অ্যাঙ্গেল হয়ে গেছে, তাহলে এখানে সুতার টান আস্তে আস্তে কম হবে। ঠিক আছে, তো সুতার টানের ব্যাপার স্যাপার মোটামুটি এইরকমই। এখন যদি আমি তোমাকে বলি যে ধরো ভরযুক্ত সুতার মধ্যে টান বল, মানে ভরযুক্ত সুতা বলতে ভাই কি বোঝাচ্ছে, ভরযুক্ত সুতা বলতে আমি তোমাকে বুঝাচ্ছি যে ধরো এটা হচ্ছে আমাদের একটা ব্লক, এই ব্লকের মধ্যে আমাদের এই বরাবর একটা সুতা আছে, এটা হচ্ছে একটা সুতা। ঠিক আছে, এই সুতার ধরো কালার হচ্ছে দিয়ে দিলাম আমি সাদা, এটা হচ্ছে একটা সাদা সুতা। এই সুতা দিয়ে হচ্ছে আগে যে আমার যে ছিল, সে আগে কিন্তু আমাদের এই সুতার মধ্যে কি ছিল না, কোনো ইয়া ছিল না, ওই কি বলে এটাকে, ভর ছিল না। কিন্তু এখন আমি হচ্ছে ভর দিয়ে দিছি, যে এইখানে যে সুতাটা আছে সেই সুতার মধ্যে আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভর আছে। তা আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের 4 কেজি ভরের একটা বস্তু, আর আমাদের 3 কেজি ভরের একটা সুতা, তাহলে এই সুতার মধ্যে যদি টান নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এই যে বিন্দু, এই যে বিন্দুগুলো যে আছে, এই এক একটা বিন্দুতে কিন্তু এই যে এই বিন্দু বলো, অথবা এই বিন্দু বলো, এই যে এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, প্রত্যেকটা পয়েন্টের টানের মান ডিফারেন্স হবে। ঠিক আছে, এই যে এর মধ্যে ডিফারেন্ট ভ্যালু পাওয়া যাবে। তার মানে এই যে ভরযুক্ত সুতার যে টান, আমি যে ভরযুক্ত সুতার যে টানের কথা বলি, তাহলে কিন্তু ডিফারেন্ট টান পাওয়া যাবে। সিমিলারলি আমি যদি তোমার বলি যে এটা একটা বিশাল বড় একটা মোটা একটা রশি, ঠিক আছে, যে রশিগুলো খুবই পেঁচানো হয়ে 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 এই যে এই জায়গাতে হচ্ছে ধরো ঝুলে আস, তাহলে এই যে রশিটা যে ঝুলে আসে, এই যে এখানে যে রশিটাকে যে ঝুলে আসে, এই রশিটার প্রত্যেকটা পয়েন্টে কি হবে, টানের মান ডিফারেন্ট হবে, যেহেতু এই রশিটার ভর আছে। এখন ভর আছে ভাইয়া কখন বুঝবো, যখন সুতার ভর দিয়ে দিবে তখন সুতার ভর কনসিডার করবা, আর সুতার ভর যদি না দেয় তাহলে কনসিডার করার কোনো দরকার নাই, শুধু হচ্ছে এত বেশি কষ্ট করার দরকার নেই, তাই তো। তো এই হচ্ছে ভরযুক্ত সুতার টান, এটা হচ্ছে আমরা একটা সেপারেট ভিডিওতে আলোচনা করবো যে ভরযুক্ত সুতা আসলে কিভাবে কাজ করে, এবং সেটা থাকলে আমাদের ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এখন হচ্ছে আমরা একটা দেখবো ম্যাথ, সেটা হলো যে 3টা ব্লক একটা সুতা দিয়ে সংযুক্ত এবং এদেরকে একটি ঘর্ষণবিহীন আনুভূমিক টেবিলে 60 নিউটন ধ্রুব বলে টানা হচ্ছে, সিস্টেমটির ত্বরণ ও সুতার টান কত। আচ্ছা, এখানে তো আর কিছু বলা নাই, সো আমরা হচ্ছে একটা জিনিস একটু বিবেচনা করে নিব, সেটা হলো ধরলাম আমাদের এই হচ্ছে লাইনটা, এটা হচ্ছে আমাদের একটা কি বলা যায়, এটা ধরো আমাদের টেবিলের পৃষ্ঠটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেবিলের পৃষ্ঠ। এখন এটা যদি আমাদের টেবিলের পৃষ্ঠ হয়, আমরা ধরে নিতেছি যে আমাদের এই জায়গাতে ব্লকগুলো আছে, ধরলাম আমাদের যে ব্লক, সেই ব্লকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ব্লক, এই একটা ব্লক, এই ব্লকটা দেখতে ধরো হলুদ কালার, সবুজ কালার। এরপরে ধরো আমাদের এই বরাবর আরেকটা ব্লক আছে, এই জায়গাতে এইখানে আমরা ব্লকটা রাখছি, এবং এই ব্লকটা দেখতে হইতেছে আমাদের এরকম কালার। এরপর আমরা হইতেছে এই জায়গাতে আরেকটা ব্লক রাখছি, এখানে ধরো নিয়ে আসছি এই যে ব্লকটা, এই যে ব্লকটা, সেই ব্লকটা ধরো আমাদের এরকম কালার, এবং তাদের মধ্যে হচ্ছে আমি কি করছি, তাদের মধ্যে সুতা দিয়ে আমি কানেক্ট করছি। সুতা দিয়ে কি কানেক্ট করছি, যে ভাইয়া ধরেন এই যে একটা সুতা, এই যে একটা সুতা, এবং এই বরাবর আমরা আরেকটা সুতা নিয়ে ডিল করছি, যে এরকম টাইপের সুতা দিয়ে সে হচ্ছে কানেক্টেড। ওকে, যদি হচ্ছে কানেক্টেড থাকে তাহলে আমরা যে কাজটা করব, যে এই যে জিনিসটা এটাকে আমরা হচ্ছে একটু ছোট করে দিই, এরকম টাইপের, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করছি, এই জায়গাতে আমরা একটা বল প্রয়োগ করছি, যে বলটা হইতেছে আমাদের এরকম একটা ফোর্স, এই যে এই বরাবর আমরা একটা বল প্রয়োগ করছি, ঠিক আছে, এবার একটা বল প্রয়োগ করছি। তো এই বলের মানটা কত বলে দিয়েছে আমাকে, 60 নিউটন বলে টানা হচ্ছে, ধরো বললাম আমাকে 60 নিউটন বলে আমি টানতেছি। এখন সামহাউ ধরো আমি বললাম যে এই যে আমাদের যে ব্লকটা, এই ব্লকটার ভর হচ্ছে m1, এই যে ব্লকটা, এই ব্লকটার ভর হচ্ছে m2, এই যে ব্লকটা, এই ব্লকটার ভর হচ্ছে m3, ঠিক আছে। এখন আমি ধরো আমার সুবিধার্থে বলে দিলাম যে 3টি ব্লক একটি সুতা দিয়ে যুক্ত, এখন আমি তো ব্লকের ভর ডিফাইন করি নাই, সো আমি হচ্ছে বলে দিলাম যে আমাদের যে m1 সেটা ধরো 10 কেজি, আমার যে m2 সেটা ধরো 20 কেজি, আমাদের যে m3 সেটা ধরো 30 কেজি,
30 কেজি। ওকে ফাইন। এখন তুমি অ্যানালাইজ করবা, তুমি হচ্ছে এই ব্লকগুলোর চিন্তা করবা যে এটা M1 ভরের একটা পিচ্চি বস্তু, জাস্ট একটা কণা। এটা কি M2 ভরের একটা কণা, এটা কি M3 ভরের একটা কণা। এখন তুমি অ্যানালাইজ করবা, ভালো করে বুঝো। যখনই আমি M3 কে একটা বলে টান দিলাম F বলে, তখন আমাদের M3 এটা কি ছিল, এটা ছিল M3, এটা কি, এটা ছিল আমাদের M2, এটা কি ছিল, এটা ছিল আমাদের M1। যখনই আমরা M3 কে F বলে টান দিলাম, তখন M3 ভরের বস্তুটা M2 ভরের বস্তুকে একটা বলে টান দিল। F বলে টান দিবে না, আমরা দেখছি কি কারো কম বলে টান দেয়, যেমন T বলে টান দিছে, T বলে টান দিছে, T বলে টান দিছে। এখন যখনই M2 ভরের বস্তু T বলে একটা টান খাইলো, তখন সে কি করছে, সে M1 ভরের বস্তুকে আরেকটা বলে টান দিছে। ধরলাম এটা ছিল T2, এটা ধরো T1, ঠিক আছে, বা তুমি ধরো এটা T1 T2 ধরো, কোনো প্রবলেম নেই, তুমি এটা ধরো T1 বলে টান দিছে, এটা T2 বলে। কারণ সে যদি T1 বলে টান খায়, তাহলে সে কি তাকে M1 কে কি T2 বলে টান দিবে। যেমন আমরা এখানে কি দেখছিলাম, আমরা এখানে দেখছিলাম যে কন্ট্যাক্ট ফোর্সটা কি হয়, ডিফারেন্স হয়। তাহলে কন্ট্যাক্ট ফোর্স যদি ডিফারেন্স হয়, তাদেরকে যদি সুতা দিয়ে যদি লাগাই দিই, তাহলে অবশ্যই কি ফোর্স কি সেম হবে না। ভাই ফোর্স যে সেম হবে না, এটা কেমনে বুঝলেন? আচ্ছা এখানে আমরা একটু দেখে ফেলি তো। তাইলে ধরো এটা হচ্ছে কি আমাদের একটা বস্তু, এটা হচ্ছে আমাদের আরেকটা বস্তু, তারা হচ্ছে কানেক্টেড। এটা ধরো M1 ভরের বস্তু, এটা হচ্ছে M2 ভরের বস্তু, তারা হচ্ছে সুতা দিয়ে কানেক্টেড। এখন তুমি হচ্ছে এই বরাবর একটা ধাক্কা দিলা F বলে। এখন আমি যদি এটাকে একটা পয়েন্ট চিন্তা করি আর একটা পয়েন্ট চিন্তা করি, তাহলে আমি যদি এই বরাবর যদি একটা ফোর্স দিই, তাহলে M1 ভরের বস্তু যখন F বলে টান খাইলো, তখন সে M2 ভরের বস্তুকেও যদি সে F বলেই টান দেয়, তাহলে M1 ভরের বস্তুকে সে আবার F বলেই টান দিবে। ভাই কেন? ভালো করে বুঝো। এটা তো আমি প্রয়োগ করছি, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি যখন M1 কে F বলে টান দিলাম, তখন এই M1 M2 ভরের বস্তুকেও F বলে টান দিল, ক্রিয়া। আর তখন M2 ভরের বস্তুকে M1 কে ছেড়ে দিবে না, সেও কি করবে, M2 ভরের বস্তুটা M1 ভরের বস্তুকে F বলে টান দিবে। এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া। তাহলে হিসাব মতো M1 কি নড়বে কোনোদিন? তার মানে কি তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করতেছো, সেই বস্তু স্থির আছে, পিছনে বস্তু এসে তোমার ধাক্কা মারছে, এরকম কি হয় কখনো? এরকম কখনো হয় না। তার মানে এই কেসটা ডিফাইনিং আমার ভুল হয়েছে, এই জায়গাতে F হবে না, এই জায়গাতে অন্য একটা ফোর্স হবে T। জাস্ট লাইক কন্ট্যাক্ট ফোর্সের মধ্যেও, কন্ট্যাক্ট ফোর্স যেরকম, টান বলো অনেকটা সেমই প্রায় ভাই, টান বলো হচ্ছে সেম। সো এই জায়গাতে অবশ্যই কি T আসবে, এই জায়গাতে T আসলে এই জায়গাতেও T আসবে। দেন হচ্ছে দুইটা ডিফারেন্ট ফোর্স, এই জায়গাতে T, এই জায়গাতে F, তখন কি সিস্টেমটা নড়বে। ঠিক তেমন এই জায়গাতেও কি, যখন আমি M3 ভরের বস্তুকে যখন F বলে টান দিলাম, তখন M3 ভরের বস্তুটা M2 কে T1 বলে টান দিল, M2 ভরের বস্তুটা M1 কে T2 বলে টান দিল। যখন M1 ভরের বস্তুটা T2 বলে টান খাইলো, তখন সে বলে আরে ভাই আমারে তুমি টানো কেন, তাহলে আমিও তোমারে টানবো। তখন M1 ভরের বস্তুটা M2 ভরের বস্তুটাকে T2 বলে টান দিল। আর M2 ভরের বস্তুটা কি করবে, যখন সে T1 বলে টান খাইছিল, ঠিক তখনই কি হবে, সে M3 ভরের বস্তুকে T1 বলে টান দেবে। ভাই আমি এখানে এক এক টাইমে বুঝাইছি, তার মানে না যে এটা টান খাওয়ার পরে এটা টান খাইছে, এটা টান খাইছে, এরপরে এটা মানে 5-10 মিনিট লাগে নাই, এটা একদম মুহূর্তের মধ্যেই হয়ে গেছে, টান দেওয়ার সাথে সাথে এগুলো সব কাজ করা শুরু করে দিছে। তাহলে এখন যদি আমি সেপারেট করি, কীভাবে সেপারেট করব? আমাদের হয়েছে এই যে ব্লকটা যে আছে M1 ভরের ব্লকটা, জাস্ট একটা মাত্র ফোর্স আছে, জাস্ট একটা মাত্র ফোর্স। এই যে M2 ভরের যে জিনিসটা, এই যে M2 ভরের টোটাল যে জিনিসটা, এখানে কয়টা ফোর্স আছে? এখানে ভাই অনেকগুলো ফোর্স আছে। এই বরাবর T2 ফোর্স আছে, আর এই বরাবর T1 ফোর্স আছে। আবার M3 ভরের বস্তুর কথা যদি বলি, তাহলে এটার উপরেও কি এই বরাবর একটা ফোর্স আছে, আর এই বরাবর একটা ফোর্স আছে, দুইটা ফোর্স আছে। এখন তুমি টান দিলে কি প্রত্যেকটা অবজেক্ট একই ত্বরণে যাবে না? তার মানে এই টোটাল সিস্টেমের যে ত্বরণটা, সেটা বলতে পারি যে সিস্টেমের যে ত্বরণটা সেটা হচ্ছে কি A। তা সিস্টেমের ত্বরণ যদি A হয়, তার মানে M1 ভরের বস্তুটার ত্বরণ কত হবে? M1 ভরের বস্তুটার ত্বরণ কত হবে ভাইয়া? M1 ভরের বস্তুটার ত্বরণ হবে কি? অবশ্যই কি এই হবে। M2 ভরের বস্তুটার ত্বরণ কত হবে ভাই? অবভিয়াসলি A। M3 ভরের বস্তুটার ত্বরণও A হবে, কারণ একটা সিস্টেমের ডিফারেন্ট ত্বরণ হইতে পারে না। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি যে T2, এখানে যদি বলি যে M1 ভরের বস্তুর জন্য আমরা কি লিখতে পারি? M1 ভরের জন্য লিখতে পারি যে একটা মাত্র সামেশন অফ F, সেটা হচ্ছে কি শুধুমাত্র T2। তাই শুধুমাত্র T2 যদি হয়, তাহলে এখান থেকে বলতে পারি আমি ভাইয়া T2 ইজ ইকুয়াল টু M1 ভরের বস্তু ইন্টু কি অ্যাক্সিলারেশন A, কারণ একটা মাত্র ফোর্স আছে। এখন আসি ভাইয়া M2 ভরের বস্তুর ক্ষেত্রে। M2 ভরের বস্তুর ক্ষেত্রে ভাই দুইটা ফোর্স আছে। কি কি ফোর্স ভাইয়া? দুইটা। একটা হচ্ছে এই বরাবর T1, এই বরাবর হচ্ছে T2। তাহলে এখন আমি কোনটাকে বড় বলবো, কোনটাকে ছোট বলবো? যেহেতু আমাদের যে বস্তুটা যে আছে, সেই বস্তুটা কোন দিকে যাচ্ছে? এই বরাবর সামনের দিকে যাইতেছে। তা সামনের দিকে যেহেতু যাচ্ছে, তার মানে অবশ্যই আমাদের এই যে T1টা দেয়, সেই T1 ফোর্সটা বড়, না হলে বস্তু সামনের দিকে যাইতো না। তাহলে এখন আমি এখান থেকে কি লিখতে পারি? আমি এখন এখান থেকে লিখতে পারি আমাদের M2 ভরের বস্তুর ক্ষেত্রে T1টা বড়, তার মানে T1 মাইনাস কি
t2 ইকুয়াল টু বস্তুর ভর m2 ইন্টু কত অ্যাক্সেলারেশন a। ঠিক আছে, তাহলে এখন এটা লেখার পরে আমি যদি যখন m3 তে যাব তখন m3 এর ক্ষেত্রে অবভিয়াসলি আমি বলতে পারবো যে ভাইয়া এই বরাবর একটা ফোর্স আছে আর এই বরাবর একটা ফোর্স আছে। যেহেতু পুরা সিস্টেম সামনের দিকে গতিশীল, তার মানে অবশ্যই কি এই ফোর্সটা বড়, কারণ এই ফোর্স যদি বড় না হইতো তাহলে বস্তু সামনের দিকে যাইতো না। তাহলে বস্তু যদি সামনের দিকে যায় অবভিয়াসলি এফ বড়, তাহলে আমরা m3 ভরের বস্তুর জন্য লিখতে পারি f মাইনাস এই যে বরাবর f, এই বরাবর কি t1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে m3 ইন্টু কত a। তাহলে এখন যদি আমি এই দুইটাকে যদি হচ্ছে যোগ করি, সরি এই তিনটাকে যদি যোগ করি, এটাকে যোগ করলে কি হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমি হচ্ছে এই যে মিস্টার টি2কে নিলাম, আরে এটা নিলে তো পেইন হবে, এই যে মিস্টার টি2কে নিলাম, এরপর হচ্ছে এই যে আমাদের t1 মাইনাস t2 এই পার্টটা, এই যে দেখো আমাদের এই যে t2 মাইনাস t1 এই যে পার্টটা, এটাকে আমরা নিয়ে যাব, তাই যে t1 মাইনাস t2 এটাকে নিয়ে গেলাম পাশাপাশি। আর এই জায়গায় কি, এই যে হচ্ছে আমাদের এই যে f মাইনাস t1, এই যে f মাইনাস t1 এটা হবে, এটাকে যদি নিয়ে যাই তাহলে এই যে f মাইনাস t1কে নিয়ে গেলাম। ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গাতে অবশ্যই কি তুমি বুঝবা যে ভাইয়া এটাকে প্লাস করছি, এটাকে প্লাস করছি, তাহলে এই পাশে কে যুক্ত হবে, m1 এ m2 এ m3 এ, তার মানে এটা কমন নিয়ে সুন্দর করে লিখে ফেলতে পারি m1 প্লাস m2 প্লাস হচ্ছে m3। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, প্লাস t1 মাইনাস t1 কাটাকাটি, কই যে মাইনাস t1 প্লাস t1 কাটে, প্লাস t2 মাইনাস t2 কাটে, শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স এটা যদি আমাদের f হইতো তাহলে এই এক্সটার্নাল ফোর্সটা থাকে। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, এখান থেকে আমরা কি খেয়াল করতে পারি, আমরা বলতে পারি যে ভাই এই জায়গাতে আমাদের f ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু কত a। তাহলে এখান থেকে তুমি যদি অ্যাক্সেলারেশনটা বের করো তাহলে অ্যাক্সেলারেশন a ইকুয়াল টু কত আসবে, f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস হচ্ছে m3। এটাই কিন্তু আমরা এখানে বলছিলাম যে টোটাল এই যে a সিস্টেম ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স, সেই এক্সটার্নাল ফোর্সটা আমাদের ওই ক্ষেত্রে কত f ডিভাইড বাই সিস্টেমের ম্যাস কত m1 প্লাস কি m2 প্লাস কত প্লাস হচ্ছে m3 করলে আমাদের সিস্টেমের অ্যাক্সিলারেশন বের হয়ে যাবে। তাহলে সিস্টেমের অ্যাক্সিলারেশনটা ভাইয়া কোথা থেকে আসলো, এই যে এই হচ্ছে আমাদের ইকুয়েশন, আমরা এখান থেকে কি সিস্টেমের অ্যাক্সিলারেশন বের করতে পারছি, এই হচ্ছে আমাদের সিস্টেমের অ্যাক্সিলারেশন। এটাই তো আমাদেরকে প্রশ্ন করছিল যে সিস্টেমের অ্যাক্সিলারেশন কত, সিস্টেমটির ত্বরণ কত। ওকে, এখন যদি আমি তোমারে বলি যে ত্বরণ যেহেতু বের করে ফেলছি, এর মানটা তুমি যেখানে বসায় দিলে t2 পেয়ে যাবা, এখানে বসায় দিলে t1 পেয়ে যাবা, বা যেখানে বসাও না কেন t2 t1 পেয়ে যাবা। বাট আমি তোমাকে এখন একটা মজার জিনিস দেখাবো, সেটা হইলো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে, f এর মান কত 60 ডিভাইড বাই m1 এর মান কত 10 যোগ 20 যোগ কত 20 হচ্ছে 30, তার মানে কত 60 মানে কত 1 m s ইনভার্স 2। তুমি যদি হিসাব করলে দেখবা আমাদের t1 এর মানটা কত আসে, আমরা একটু দেখি তো t2 এর মানটা কত আসে। তাহলে 1 m s ইনভার্স 2, তো তাহলে t2 ইজ ইকুয়াল টু কত আসবে, t2 ইজ ইকুয়াল টু আসবে হইতেছে, আচ্ছা এটাকে এখানে না লিখে এখানে লিখি আমি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনের ভ্যালু, t2 এর মানটা কত হবে, t2 ইজ ইকুয়াল টু হচ্ছে m1 ইনটু a, m1 এর মানটা কত ভাই 10, তাহলে 10 ইনটু 1 মানে কত 10 নিউটন। আর যদি বলি আমি হচ্ছে f মাইনাস t1, তার মানে কত, এই যে এখান থেকে যদি বলি t1 এর মানটা কত, t1 এর মানটা হইতেছে টোটাল f থেকে m3 এ বাদ, তার মানে f মাইনাস m3a, তাহলে f এর মানটা কত 60 থেকে তুমি কত বাদ দিবা, m3 ভর কত 30 কেজি, তার মানে 30 বাদ দিলে পরে 30 নিউটন থাকবে। ওকে, এখন এটা ইন্টারেস্টিং কেন, খুব ভালো করে বুঝবা। আমি যদি এই যে পয়েন্টটা যে লিখছিলাম, এই যে পয়েন্টটা t2, এই পয়েন্টটা যদি এখান থেকে জাস্ট হচ্ছে আমি চেঞ্জ করে এই জায়গাতে নিয়ে গেলাম, এই জায়গাতে t2, ঠিক আছে। আবার এই জায়গাতে এই যে t2 মাইনাস t1 এই যে পোর্শনটা যে আছে, এই পোর্শনটাকে আমি কপি করে এখান থেকে এই জায়গাতে নিয়ে গেলাম, এই জায়গাতে নিয়ে গেলাম। আবার এই যে এখানে যে কোশ্চেনটা যে আছে বা এই যে পোর্শনটা যে আছে, এই পোর্শনটাকে আমি এখান থেকে এই জায়গাতে নিয়ে গেলাম, ঠিক এই জায়গাতে নিয়ে গেলাম। তো তোমরা কি বুঝতে পারছো জিনিসটা আসলে, যে আমি যদি হইতেছে এই অ্যানালাইসটা যদি তোমাদেরকে না দেখাইতাম, এই যে এইটা যদি তোমাদেরকে না দেখাইতাম, তাহলে কিন্তু তোমাদের বুঝতে একটু কষ্ট হইতো যে কোনটা কার উপর কাজ করতেছে, কোনটা কার উপর কাজ করতেছে সেটা কিন্তু বুঝতে একটু হইলেও কষ্ট হইতো। এই জন্য এইভাবে করাটা বেটার, এবং এই প্রসেসটার নাম হচ্ছে
FBD অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে আমরা কাজগুলো করছি, ফ্রি বডি ডায়াগ্রাম FBD এঁকে, যেখানে আমরা একটা বড় বস্তুকে ডটের মতো চিন্তা করছি। এখন T1 এর মানটা দেখো, T1 এর মানটা কত আসছে ভাইয়া? 30 নিউটন। তার মানে এই যে সুতাটা আছে, এই সুতাটার মধ্যে 30 নিউটন, আমি অন্য কালার নেই একটা, এখানে কি কাজ করতেছে? এই সুতাটার মধ্যে হইতেছে ধরো 30 নিউটন কাজ করতেছে, 30 নিউটন ধরে এটা নিলাম। এখানে কতটুকু কাজ করতেছে? 30 নিউটন T1, কারণ এই পুরা সুতার মধ্যেই কিন্তু T1 কাজ করতেছে 30 নিউটন। তারপরে কি এই জায়গার মধ্যে T2 কত? T2 এর মান কত? ভাই T2 এর মান হচ্ছে 10 নিউটন, 10 নিউটন, 10 নিউটন। ভাই দেখো মজার জিনিস, 60 নিউটন বল দিছো তুমি টোটাল, 30 কেজি ভরের বস্তু, 30 কেজি ভরের বস্তু যদি এর মানটা 1 ms ইনভার্স 2 রাখতে চায় তাহলে তার কতটুকু বল লাগবে? 30 নিউটন। তাহলে সে যেন 30 নিউটন খাইলো, খায় বাকি 30 নিউটন পাচার করছে, এই যে এই দেখো 30 নিউটন। দেন M2 ভরের বস্তুটার অ্যাক্সেলারেশন কত? 1 ms ইনভার্স 2 দরকার। তাহলে সেই 1 ms ইনভার্স 2 এর জন্য যেহেতু তার ভর 2 কেজি, সরি 20 কেজি, তাহলে সে 20 নিউটন কাজে লাগাবে, বাকিটা কি? বাকি 10 নিউটন হ্যান্ড ওভার করে দিবে। এই যে এখন 1 কেজি, এটা তো 10 কেজি ভরের বস্তু, এর মান 1 বজায় রাখতে সে হচ্ছে কি 10 নিউটন বলই লাগবে। এইভাবে তাদের মধ্যে হচ্ছে ফোর্সের ডিস্ট্রিবিউশনটা হবে। দেখো একটা অ্যামেজিং ডিস্ট্রিবিউশন, মানে যার যতটুকু লাগে সে হচ্ছে ততটুকু নিয়ে হচ্ছে হ্যান্ড ওভার করে দিছে, ঠিক আছে? তো তারা হচ্ছে নিজের অতিরিক্ত রাখে নাই, তাই তো? তো এই হচ্ছে একটা, মানে এখানে ভ্যালুগুলো আমি এইভাবেই পিক করছি যেন হচ্ছে তোমরা মানে এই জিনিসটা মোটামুটি বুঝতে পারো আর কি। সো এই হচ্ছে আমাদের কথাবার্তা, আশা করি এই অঙ্কটা বুঝছো, এবং এই ম্যাথটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট টাইপের মানে একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, এইখানে একটু বলো তো একটা জিনিস, আমি তোমার যদি বলি যে এইখানে আমাদের এই যে সুতার টান, এটা 30 নিউটন, এটা হচ্ছে কত? 10 নিউটন। তাহলে M2 ভরের উপর আমার লব্ধি বলটা কত বলো তো? M2 ভরের উপর লব্ধি বল কিন্তু কি, যে M2 ইন্টু A। M1 ভরের উপর লব্ধি বল কত? M1 ইন্টু A। M3 ভরের বস্তুর উপর লব্ধি বল কত? M3 ইন্টু A। অনেক দাগাদাগি হয়ে গেছে, তো আশা করি হচ্ছে বেসিক সেন্সটা মোটামুটি বুঝতে পারছো। আমি হচ্ছে ওইগুলো যদি একটু এক হইতে, কারণ ওইগুলো হচ্ছে আমরা তো বুঝতে পারছি, তো ওইগুলো হচ্ছে আমি একটু মুছে দিলাম, ঠিক আছে? মানে যেন অঙ্কটা একটু তোমার একটু ফ্রেশ থাকে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা, এই হচ্ছে কথা। এবং এই যে সিস্টেমটা, এই যে সেটআপটা, এই যে এতটুকু, এই এতটুকুকে আমাদের বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম বা FBD। এবং আমরা এখানে দেখছি যে এখানে কতটুকু, এখানে 60 নিউটন, এই 60 নিউটনের মধ্যে আমাদের এই জায়গাতে 60 নিউটন কাজ করতেছে, ঠিক আছে? কিন্তু এই পরে কি, সে হচ্ছে 30 নিউটন হ্যান্ড ওভার করে দিছে। তারপরে এখানে কি আমাদের 20 নিউটন হ্যান্ড ওভার করে দিছে। এই 20 নিউটন কি আমাদের T2 এর ভ্যালু, আর এই 30 নিউটন কি আমাদের T1 এর ভ্যালু। তো এটাই হচ্ছে আমরা দেখছি, ঠিক আছে? ওকে, এখন আমরা পড়ব হইতেছে লিফটের আলোচনা। ওকে, তো লিফটের যে আলোচনাটা, সেই লিফটের আলোচনার মধ্যে আমাদেরকে প্রথমে একটা জিনিস দেখা লাগবে, সেটা হইলো যে লিফট জিনিসটা আসলে কি। এই হয়ে যাচ্ছে ধরো আমাদের একটা লিফট, এটা হচ্ছে আমাদের একটা লিফট, আমরা হচ্ছে এখান থেকে আরও কয়েকটা লিফট বানায় ফেলি। এটা একটা লিফট, আবার ধরো এটা ধরো একটা লিফট, এটা একটা লিফট, ঠিক আছে? ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে এই যে লিফটটা যে আছে, সেই লিফটের মেঝের উপর তুমি দাঁড়ায় আসো, ঠিক আছে? এই হচ্ছে তুমি, ঠিক আছে? অনেকক্ষণ ক্লাস করতেছো, খুবই ক্লান্ত। দেখো আমাদের এই যে তুমি লিফটের উপর দাঁড়ায় আসো, আমাদের এই জায়গাতে তুমি হচ্ছে ধরো লিফটের উপর দাঁড়ায় আসো, ঠিক আছে? ওকে, ভালো কথা, দাঁড়ায় আসো। এখন তুমি চিন্তা করতেছো যে ভাইয়া এই যে আমি যে লিফটের উপর দাঁড়ায় আছি, আমার হচ্ছে ওজন কত বা সামথিং কিছু কি। ধরো তুমি এই জায়গাতে একদম পুরাপুরি দাঁড়ায় আসো, লিফট কোনো নড়তেছে টড়তেছে না, আর তুমি তো লিফটের বাইরে কিছু দেখতে পাও না, তাই না? তো তুমি হচ্ছে এই জায়গাতে এরকম করে আসো, দাঁড়াও, আমরা এই যে মানুষটা আছে সেই মানুষটাকে একটু কপি করে নিয়ে আসি এই জায়গাতে, মানুষ আঁকতে হবে তো। ওকে, তো এই লিফটটা একদম স্থির, তাই লিফটটা যদি স্থির থাকে তাহলে তুমি হচ্ছে এই জায়গাতে আসো, তুমি হচ্ছে এই জায়গাতে আসো। তো তুমি এখন কি করবা, তুমি এই জায়গাতে আসো, তোমার ওজনটা কত এটা তুমি মাপবা। তাহলে আমরা দেখবো কি জানো, তোমার ভর যদি হয় M, তাহলে এই যে লিফটের মেঝে, তুমি লিফটের মেঝের উপর বল প্রয়োগ করছো কত, লিফটের মেঝের উপর তুমি কত বল প্রয়োগ করছো, সেটা হইতেছে mg বল প্রয়োগ করছো, কারণ কি পৃথিবী তোমাকে mg বলে টানতেছে, এই যে তুমি mg বল প্রয়োগ করছো। আর লিফটের হলুদ মেঝে তোমাকে একটা হলুদ কালার বল দিবে, যে বলটা হচ্ছে তুমি ফিল করবা, সেটা হচ্ছে কত, উলম্ব প্রতিক্রিয়া r। আর এই যে r সেটাই কি আমাদের আপাত ওজন, তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে r ইকুয়াল টু কত, r ইকুয়াল টু হচ্ছে আমাদের mg।
এখন আমাদের যে লিফটটা আছে সেই লিফটটা ধরো এই ভি ব্যাগের সামনের দিকে উঠতেছে বা ভি ব্যাগের সামনের দিকে উঠতেছে, তাহলে আমি কি সমবেগে যেতেছি না? তাহলে সমবেগে গেলে কি আমার কোনো প্রবলেম আছে? জড়তার সূত্রগুলো আমি খুবভাবে খাটাইতে পারবো। তাহলে আমি হইতেছে ধরো এটা লিফট স্থির থাকুক অথবা সমবেগে যাক অথবা সমবেগে নিচের দিকে নামুক, আমি কিছু বুঝতে পারবো না। সো আমি যদি তোমাকে বলি যে এই ক্ষেত্রে তুমি যদি এই জায়গাতে থাকো, তা তুমি হচ্ছে এই জায়গাতে থাকলে তুমি কিন্তু স্টিল নাও তুমি কিন্তু এমজি ফিল করবা, তুমি কিন্তু অন্য কিছু ফিল করবা না। তাহলে তুমি হচ্ছে লিফটের মেঝেতে যে বলটা দিচ্ছ সেই বলটা কি এমজি, সেই বলটা কি এমজি যদি বলি আমি, সেই বলটা হচ্ছে এমজি। যে এই বরাবর তুমি যাচ্ছে লিফটের মেঝেতে যে বলটা দিছো সেই বলটা হচ্ছে এমজি, এবং লিফটের মেঝে তোমাকে যে বলটা দিছে সেই বলটা কি আমাদের আর, এবং স্টিল নাও আর ইকুয়াল টু এমজি। আর এই আর এর যে ব্যাপারটা সেটাই হইতেছে কি আমাদের আপাত ওজন। এখন যে তোমাকে বলি যে না, তোমার যে লিফটটা সেই লিফটটা হচ্ছে এ ত্বরণে ধরো উপর দিকে উঠতেছে, তার মানে কি তোমার উপর কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। এখন আমরা কি দেখছিলাম, আমরা কি দেখছিলাম যে তুমি এখানে দাঁড়ায় আসো, তুমি এই জায়গায় দাঁড়ায় আসো, এখন তুমি যখন এখানে দাঁড়ায় আসো তখন এই যে সিস্টেমটা যে আছে সেই সিস্টেমটা উপর দিকে এ ধরনের উপর দিকে উঠতেছে। তার মানে তুমি আগে কি দিতা, আগে হইতেছে এই বরাবর কি ছিল, এই বরাবর অনলি আর ছিল, কি ছিল, শুধু আর ছিল, এই যে এই বরাবর আরটা ছিল, এখনো তো কি আরই আছে, এখনো এই বরাবর আর বিদ্যমান। এবং একটু ভালো করে বুঝো যে আমরা যদি বলি আচ্ছা এখান থেকে আর ইকুয়াল টু এমজি কিভাবে আসলো বলো তো, কারণ তুমি বলতে পারো ভাই একটা তো লিফটের উপর একটা তো, কিন্তু কি এই যে নিচের যে গ্র্যাভিটি আছে, এই যে আমরা যদি এই যে এটাকে যদি এবার পাশে নিয়ে যাই, আমাদের এখানে যে গ্র্যাভিটি আছে, ধরো এখানে যে গ্র্যাভিটি আছে, এখানে যে গ্র্যাভিটি আছে সেই গ্র্যাভিটি কি বল প্রয়োগ করতেছে না? ধরো আমরা গ্র্যাভিটিকে সবুজ কালার বললাম, এই হচ্ছে আমাদের গ্র্যাভিটি, এখানে হচ্ছে পৃথিবী আছে, আর এখান থেকে কেউ একজন অবাক চোখে তাকায় আছে তোমার দিকে, ঠিক আছে, এই হচ্ছে কথা। আবার ধরো এখানেও কি সেম কাহিনী, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হচ্ছে দুইজন অবজারভারের কথা চিন্তা করব, যে অবজারভার দুইজন হচ্ছে দুই জায়গাতে আছে, এ হচ্ছে এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে, এরপরে সে হচ্ছে এই জায়গাতেও আছে, এরপরে সে হচ্ছে এই জায়গাতেও আছে, প্রত্যেকটা আমরা হচ্ছে দুইজন অবজারভার, একজন হচ্ছে লিফটের ভিতরে, একজন হচ্ছে লিফটের বাইরে। এখন চিন্তা করো, আমরা যদি তোমাকে বলি যে এই যে আমাদের যে মিস্টার অবজারভার আছে, এই যে মিস্টার অবজারভার, এখানে আমাদের একজন মিস্টার অবজারভার, এখানেও একজন অবজার্ভ করতেছে, এখানে আমাদের একজন অবজার্ভ করতেছে। এখন আমরা বলতেছি যে পৃথিবী তাকে কি এমজি বলে টানতেছে, দেন এটার উপর ইকুইলিব্রিয়াম করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা আর ইকুয়াল টু এমজি লিখছি। পৃথিবী তাকে এমজি বলে টানতেছে, পৃথিবী তাকে এমজি বলে যে টানতেছে, এই বরাবর পৃথিবী তাকে টানতেছে এমজি বলে, এই এমজিটা কি আমি এই জায়গাতে আর ইকুয়াল টু এমজি আকারে লিখছি। এখানেও কি আমাদের যে পৃথিবীটা সেটা কি এমজি বলে তো টানি, কিন্তু সমস্যা হইলো এখন এই যে লিফট যখন উপর দিকে উঠতেছে, লিফট কি তখন উপর দিকে উঠতেছে, এ তখন উপর দিকে উঠতেছে। তাহলে এই যে বাহ্যিকভাবে একজন লোক, আমি যদি তাকে জিজ্ঞেস করি এই মিয়া বলো তো এই ছেলেটার উপরে কোনো ত্বরণ আছে কিনা, তো সে চিন্তা করবে কি যে একটা সিস্টেম উপর দিকে যাইতেছে, তার মানে কি একটা জিনিস একটু মনে রাখবা, আমরা হইতেছে এই জায়গায় হচ্ছে একটু বলে রাখি, সেটা হইলো নিউ একটা স্লাইড নিয়ে হচ্ছে আমরা করতে পারি। ধরো আমি যদি তোমাকে এইভাবে বলি যে কোনো একটা তুমি কাঠামো আছে, যেমন ধরো এই যে এরকম কাঠামো ছিল, এই যে এই বরাবর কাঠামো ছিল একটা, এই বরাবর একটা কাঠামো, আমরা যে ওইখানে যে এক্সাম্পল দিছিলাম, এক্সাম্পলটা অনেক বেশি ফেমাস, ঠিক আছে, ধরো এই হচ্ছে আমাদের বাসটা ছিল, সরি ট্রাকটা ছিল, এই ট্রাকটাকে তুমি কি বলছিলা, তুমি হচ্ছে দুইজন, ধরো আমি হচ্ছে এই জায়গাতে একজন তাকায় আছে খুব সুন্দর করে, ঠিক আছে, এবারও একজন তাকায় আছে কি হচ্ছে না হচ্ছে, ধরো এখানে একটা ব্লক আছে, ঠিক আছে, ওকে। আবার ধরো এই বরাবর একটা গাছ আছে, সেই গাছের মধ্যে আরেকজন তাকায় আছে, এই গাছ থেকে ধরো একজন তাকায় আছে এই বরাবর ব্লকটার দিকে, যে অ্যাকচুয়ালি কি হইতেছে, ঠিক আছে, ওকে। তাহলে এই বরাবর একজন দেখতেছে, এই বরাবর একজন দেখতেছে। এখন আমি যদি তোমাকে বলি যে এই গাড়িটা ধরো একদম হচ্ছে একটা হোমোজেনাস স্পিডে, মানে হচ্ছে ধরো 5 ms/1 বেগে সে হচ্ছে চলতেছিল, তাহলে এই অবজারভার করছে কি, এই অবজারভার হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আমরা দেখছিলাম, এবং এই অবজারভারও কত, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এখন আমি যদি তোমাকে বলি যে এই বস্তুটা তাহলে কত বেগে যাইতেছে, সে দেখবে কি, সে দেখবে হচ্ছে ভাইয়া 5 ms/1 বেগে যাইতেছে, এবং সে যে অবস্থায় আছে সে অবস্থায় সবসময় বিদ্যমান, তার মানে কি এটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, মানে সে নিজে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে ডিফাইন করছে। আর এখানে যদি তাকে বলি যে ভাইয়া বলো তো এই জায়গাতে
যে সে কি করছে না করছে, সে বলবে কি বস্তুটা তো স্থির, তার মানে সে বলবে স্থির, এবং এখান থেকে কি সে হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলবে। এবং আমরা যখন বলছিলাম যে এই সারফেসটার কথা আমরা বলছি যে এই সারফেসে কি নাই, এই সারফেসে কোনো ফ্রিকশন নাই, এটা হচ্ছে ফ্রিকশনলেস, F = 0। এখানে F হচ্ছে ফ্রিকশন মানে ঘর্ষণ, কোনো ঘর্ষণ নাই। এখন হঠাৎ করে যদি হচ্ছে আমাদের ট্রাকের যে স্পিডটা সেটা যদি ধরো 0 ms ইনভার্সন হয়, বা ধরো কমে গেছে, ধরো 2 ms ইনভার্সন হয়ে গেছে, তখন এ কি দেখবে, এই বস্তুটা কি তার জড়তাকে বজায় রাখার জন্য বস্তুটা একটু সামনের দিকে মুভ করবে। বস্তু যদি সামনের দিকে মুভ করে তাহলে বস্তুর বেগ কত, 5 ms ইনভার্স 1। তাহলে সে আগে 5 ms ইনভার্স 1 দেখতো, সে এখনো কত দেখবে যে বস্তুর বেগ হচ্ছে 5 ms ইনভার্স 1। তাহলে সে কিন্তু স্টিল নাও বলতেছে যে হ্যাঁ বস্তুটার 5 ms ইনভার্স 1। কিন্তু এই যে যে আছে ও যে হচ্ছে এই যে এখানেই দাঁড়ায় আছে, মানে হচ্ছে ও কোথায় আছে বলতো, ও কিন্তু এই জায়গাতেই হয়েছে, অর্থাৎ সে হচ্ছে এই থেকে গলা বের করে দেখতেছিল যে আসলে বস্তুটার উপরে কি হইতেছে না হইতেছে। তাহলে সে কি বলবে, সে বলবে তারা কেউ ধাক্কা দেয় নাই, কিছু দেয় নাই, তাহলে সে হচ্ছে গতিশীল হয়ে গেল, তাই নিউটনের সূত্র সে খাটাইতে পারতেছে না, তাই নিউটনের সূত্র সে খাটাইতে পারতেছে না। এখন যদি সে খাটাইতে চায় তাহলে সে কি বলবে, সেইখানে নিউটনের সূত্র খাটাইতে পারতেছে না কেন, কারণ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা এখন কি হয়ে গেছে, যেহেতু 5 থেকে 2-তে হয়েছে, তার মানে অবশ্যই কি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম অনুসারে সে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হয়ে গেছে, অজড় প্রসঙ্গ কাঠামো হয়ে গেছে, জড়তার সূত্র সে খাটাইতে পারতেছে না, সেই বস্তুকে স্থির দেখতেছিল, সে এখন কি যেহেতু কাঠামো ত্বরণ পাইছে, মানে এটা কি যেহেতু 5 থেকে 2 হয়ে গেছে, মন্দন হয়ে গেছে, তাহলে সে দেখবে কি বস্তুটা সামনের দিকে মুভ করছে। তার মানে সামনের দিকে মুভ করছে মানে কি, সে চিন্তা করে নিবে, সে হচ্ছে চিন্তা করে নিবে যে ভাইয়া এইখানে যেন কেউ তাকে একটা বলে ধাক্কা দিছে, এই জায়গাতে কেউ হয়তো তাকে একটা সার্টেন অ্যামাউন্টের বলে এই জায়গাতে ধাক্কা প্রদান করিয়াছে, সে এটা ডিফাইন করবে, এবং সে বলবে যে কেউ হয়তো ধাক্কা দিয়েছে, ঠিক আছে, কেউ হয়তো ধাক্কা দিয়েছে, বাট সে কিন্তু দেখে নাই। তখন এইটাকে আমরা বলতেছি যে এই ধাক্কাটাকে আমরা বলতেছি সিউডো ফোর্স। বানান তো হয়েছে মনে হয়, যাই হোক সিউডো ফোর্স বলতেছি। এখন এই যে সিউডো ফোর্সটা যে আছে, সেই সিউডো ফোর্সটা একটু খেয়াল করো ভালো করে। আমাদের গাড়ি যদি অ্যাক্সিলারেট হয় তাহলে গাড়ি কোন দিকে অ্যাক্সিলারেট হয়েছে, গাড়ির বেগের পরিবর্তন কোন দিকে হয়েছে, যে ভাইয়া গাড়ির বেগটা প্রথমে ছিল 5, বেগটা ছিল কত 5, একটু পরে গাড়ির বেগটা কত হয়ে গেছে 2, তাহলে পরিবর্তন কোন দিকে হয়েছে বলো তো ভাইয়া, বুদ্ধি করে বলো, পরিবর্তন কোন দিকে হয়েছে, পরিবর্তন হয়েছে ভাইয়া এই বরাবর। তাহলে পরিবর্তন যদি এই বরাবর হয় তাহলে এটা হচ্ছে ডেল ভি, ডেল ভি যে বরাবর হয়েছে তাহলে এই বরাবর কি বেগের পরিবর্তন হয়েছে, মানে ভরবেগের পরিবর্তন হয়েছে, ভরবেগের পরিবর্তন হার, তাহলে এই বরাবরই, তাহলে বলটাও এই বরাবর, তার মানে বল মাত্র প্রযুক্ত হয়েছে এই বরাবর। তাহলে কোনো একটা কাঠামোতে কন্ট্যাক্টে থাকা বস্তু কাঠামো যেদিকে ত্বরণ পায় বা কাঠামোর যেদিকে বল প্রয়োগ করে, কন্ট্যাক্টে থাকা বস্তু তার বিপরীতে বল পায়। কথা কি বুঝতে পারছি? কাঠামোর সাথে কন্ট্যাক্টে আছে কে, এই যে বস্তুটা, কাঠামো আছে কি এই যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে এই ট্রাকের কাঠামোতে আছে, তাহলে কাঠামো যে বলটা পাইছে, কাঠামো বল পাইছে কি, মানে হচ্ছে এই যে কন্ট্যাক্টে থাকা বস্তুর কার সাথে কন্ট্যাক্টে আছে, ট্রাকের মেঝের সাথে, তা ট্রাকের মেঝে এই বরাবর একটা ফোর্স দিছে, তাহলে কন্ট্যাক্টে থাকা বস্তু কি রিভার্সে একটা ফোর্স পাইছে, ঠিক আছে, যে ফোর্সটাকে আমরা হচ্ছে এই ফ্রেম থেকে ডিফাইন করতে পারতেছি না, বাট এই ফ্রেম থেকে আমরা ডিফাইন করতে পারবো, যে এইখান থেকে তো আমরা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আমরা 5 ms ইনভার্সনই দেখবো, এবার যদি তার ব্যাকটেক চেঞ্জ হয় তখন আমরা ডিফাইন কিছু একটা করবো আর কি। বাট এইখানে কিন্তু এই ফ্রেম কিন্তু জাস্ট ঠিক আছে, সে কিন্তু এখনো পর্যন্ত নিউটনিয়ান মেকানিক্স খাটাইতে পারতেছে, কিন্তু সে কিন্তু পারতেছে না। তবে যাই হোক, আমার এখানে বোঝানোর উদ্দেশ্য ছিল যে কাঠামো যেহেতু এই বরাবর একটা ফোর্স পাইছে, মানে তার মন্দন হইতেছে, তার মানে কাঠামোর সাথে কন্ট্যাক্টে থাকা বস্তু তার বিপরীতে কি একটা বল ফিল করে। এই জন্যই ধরে যেটা যদি একটা বই হয়, ধরো এটা একটা বই, এই বইটা তুমি আরেকটা বইয়ের উপরে রেখে দিছো, ঠিক আছে, এখন হুটকে তুমি যদি এই বইটাকে যদি টান দাও তাহলে এই বইটা কি নিচে পড়ে যাবে, এই বইটা হুটকে টান দিলে বইটা কি নিচে পড়ে যাবে, বা হচ্ছে তুমি যদি এটাকে একটু জোরে আস্তে টান দাও, তারপর আটু জোরে টান দাও, দেখবা যে এই বস্তুটা কি আস্তে আস্তে এই বরাবর সরতে থাকে, কারণ তুমি কি ব্যাগ বাড়াচ্ছ, তাহলে এই বরাবর সেও কি ব্যাগ বাড়াইতে হবে, কারণ সে হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম খাটাইতে পারতেছে এই জায়গাতে, তার মানে সেও দেখবে কি যে এইটার এই যে বস্তুটা, এই বস্তুটা কি এই বরাবর একটা ত্বরণ পাবে। তাহলে লিফটের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে যখন এই বরাবর আমি তোমাকে এ বলে টান দিছি, তখন কাঠামো এই যে লিফটের কাঠামো, সেই লিফটের কাঠামোতে থাকা এই যে বস্তু, এই বস্তু বিপরীতে কি একটা বল পাইছে, সেই বলটা কি ওর ভর যদি হয় m, তাহলে সে হচ্ছে ma পরিমাণ কি পাবে, বল সে পাবে। তাহলে এখান থেকে যদি আমি আর এর হিসাবটা করি, তাহলে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হইতেছে mg প্লাস ma,
এই যে নিজেকে এখন ভারী ভারী মনে হচ্ছে, কারণ এটাই কি আমাদের আপাত ওজন। কথা ক্লিয়ার? এখন যদি আমি তোমার বলি যে আমার যে বস্তুটা যে আছে, আমরা অনেক কথাবার্তা বলে ফেলছি এখানে, এই যে বস্তুটা যে আছে সেই বস্তুটা ধরে এখান থেকে এখানে আস, ঠিক আছে? এই ধর আমাদের লেদু সাহেব, বুঝছো? এই লেদু সাহেব দাঁড়ায় আছে। এখন দেখো এই লেদু সাহেবের উপরে আমাদের যে পৃথিবী আছে, সুন্দর সবুজ পৃথিবী, সেই সবুজ পৃথিবী এই বরাবর বল প্রয়োগ করে, এই বরাবর তার টান দেয় যে এই লেদু এদিকে চলে আসো, লিফট ভেঙে এদিকে চলে আসো, এমজি বলে টান দেয়। কিন্তু লিফটের যে সারফেস, সেই লিফটের সারফেস তাকে একটা উলম্ব প্রতিক্রিয়া দেয় আর আমরা ধরে নিচ্ছি এখন যে লিফটটা হচ্ছে এ তরণের নিচের দিকে নামে। তাই লিফট যদি এ তরণের নিচের দিকে নামে, লিফটের সাথে যুক্ত একটা বা কন্ট্যাক্টে থাকা বস্তু লেদু, সে হচ্ছে কি, সে উল্টা দিকে একটা বল ফিল করবে। কি ফিল করবে? উল্টা দিকে একটা বল ফিল করবে। তাহলে উল্টা দিক কোনটা? এই বরাবর এ ত্বরণ পাইতেছে কাঠামো লিফট, তাহলে হচ্ছে এই বরাবর একটা ফোর্স ফিল করবে। তাই সেটা কত? এম ইন্টু এ। তাহলে আমরা এখন অ্যানালাইজ থেকে কি জানি যে আর প্লাস এম এ ইকুয়াল টু কত? এম জি। তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে যেটা ফিল করব সেটা যদি চাই, তাহলে কত? এম জি মাইনাস এম এ। তাহলে এই হইতেছে আমাদের এখানকার কথাবার্তা, যে আমরা এটা নিয়ে কিভাবে ডিল করিব। তাহলে এখানে কি আমাদেরকে ভারী মনে হবে, এই ক্ষেত্রে আমাদের লেদু এরকম করবে যে আচ্ছা আমার ভারী মনে হয় কেন, আর এই জায়গাতে তাকে পাতলা মনে হয়, সে তো অনেক এমনিতে অনেক ভারী, পাতলা মনে হওয়ার কারণে সে হচ্ছে তার এরকম হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? তাহলে এই হইতেছে আমাদের চারটা কেস। এখন যদি ভাইয়া এখানে এ তো ত্বরণ বলছি, যদি মন্দন হয় তাহলে সেম ক্যালকুলেশনে এর জায়গায় জাস্ট নেগেটিভ বসাই দিবা, কারণ ভ্যালু তো আমরা তো একই দিয়ে ক্যালকুলেশন করতেছি, তো প্যারা নাই, চিল। তাহলে এখান থেকে যখন এটা তো ত্বরণ, এটাও কিন্তু কি আমাদের অ্যাক্সেলারেশন, মানে এটা কি আমাদের ত্বরণ, এটাও কি আমাদের নিচের দিকে ত্বরণ, ঠিক আছে? এই হলো কাহিনী। এখন যদি তোমাকে বলা হয় যে ধরো আমাদের যে লিফটটা আছে সেই লিফটটা যদি হচ্ছে ইয়াতে এই জি এর ব্যাগে নামে আর কি, জি ত্বরণের উপর নিচের দিকে নামে, তার মধ্যে লিফটটা জি তো নিচের দিকে নামতেছে, তাহলে কি হবে ভাই? আর ইকুয়াল টু এম জি মাইনাস এম জি ইকুয়াল টু কত? 0। তার মানে সে কোনো প্রতিক্রিয়া ফিল করতে পারবে না। এখন তোমাদের কাছে প্রশ্ন থাকলো, যদি হচ্ছে জি এর চেয়ে বেশি ত্বরণে নামে, ধরো এই জায়গাতে লিফটটা কি জি এর চেয়ে বেশি ত্বরণে নামতেছে, তখন আমি কি করব? তখন আমার উলম্ব প্রতিক্রিয়া কি হবে? এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। তোমরা হচ্ছে কমেন্টে উত্তর দিও, আমার যদি সুযোগ থাকে আমি চেক করবো, নাহলে হচ্ছে অন্য কোনো সেপারেট ভিডিওতে আমি হচ্ছে এটার আনসার দিই। ওকে, তাহলে আমাদের লিফটের আলোচনা মোটামুটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পারতেছো ভাই, এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং কনসেপ্টটা বোঝা আরও বেশি ইম্পর্টেন্ট ছিল। ওকে, তো এখন যদি আমি বলি আমরা হচ্ছে লিফটে কিছু ম্যাথ করে ফেলি। এটা হচ্ছে ধরো এখানে কি বলছে 5300 কেজি ভরে একটা লিফট, তাহলে আমরা একটা লিফট এঁকে ফেলি। তাহলে আমি হচ্ছে কি আমাদের লিফটটা, এই লিফটের ভর কত? 5300, 400 কেজি ভরে একটি বক্স বহন করছে, তার মানে ভিতরে একটা বক্স আছে, ধরলাম এই যে হচ্ছে একটা বক্স, এই বক্সটা বহন করতেছে কি আমাদের লিফটটা। এই বক্সটার যে ভর, সেই ভরটা কত? ভরটা হচ্ছে 5000 কত সরি 400 কেজি, তার মানে লিফটের যে ভর 5300 কেজি আর 400 কেজি। তো লিফটের তারের উপর ঊর্ধ্বমুখী টান বল 6000 নিউটন, তার মানে লিফটটা তো অবশ্যই তার দ্বারা যুক্ত, সেই তারের মধ্যে কত টান বল হচ্ছে 6000 নিউটন, 6000 নিউটন, তার মানে এই বরাবর, ঠিক আছে? আচ্ছা একটা কথা বলি, এই লিফটের এইখানে যদি হচ্ছে কেবল থাকে, এই যে কেবল, তাহলে কেবলের মধ্যে হচ্ছে টান বল কত? এই যে তুমি যেটা প্রতিক্রিয়া ফিল করছো সেটাই কিন্তু হচ্ছে কি আমাদের এখানে কেবলে টান বল, তার মানে আর এখানে কি টান বল হচ্ছে এমজি, এখানেও টান বল কত? এখানেও টান বল হচ্ছে আমাদের এম জি, এখানে টান বল কত? এমজি প্লাস এম এ, আর এখানেও কি টান বল এই জিনিসটাই, মানে হচ্ছে আমাদের সেম টাইপই হবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এখন যদি হচ্ছে লিফটের ভরটা অ্যাড হয়, তাহলে লিফটের এখানে ভরগুলোর সাথে লিফটের ভরটাও আর কি অ্যাড হবে, বুঝছো? এই হলো কথা। এখন আমি যদি তোমাকে বলি এই জায়গাতে আমাদের কি ছিল? 6000 নিউটন, তাহলে লিফটটি স্থির অবস্থান থেকে 4 সেকেন্ডে উঠতে কত উচ্চতায় উঠবে? তার মানে দেখো এই জায়গাতে হচ্ছে আমাদের ফোর্স বলে দিছে, এই যে ফোর্স বলে দিছে। এখন আমাদের এই বরাবর এটা তো একটা বস্তু ছিল, তাহলে লিফটের হচ্ছে মোট অ্যাক্সেলারেশনটা কত সেটা আমরা দেখি। তাহলে এফ ইকুয়াল টু উপর দিকে যেহেতু উঠতেছে, লিফটের তারের উপর ঊর্ধ্বমুখী টান বল, তাহলে টানটা যেহেতু ঊর্ধ্বমুখী, তার মানে লিফট অবশ্যই কি আমাদের স্থির অবস্থায় কতটুকু উচ্চতায় উঠবে বলছে, তার মানে উপর দিকে উঠতেছে, তার মানে এফ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। তাহলে এই যে ফোর্সটা, এইটাই একটু অ্যাকচুয়ালি কি আমাদের টান বল। তাহলে আমরা টি ইকুয়াল টু কি লিখতে পারি? টি ইকুয়াল টু কি লিখতে পারি? এম ইন্টু জি প্লাস এ। তার মানে টি এর মান কত? টি এর মান হচ্ছে আমাদের 6000 নিউটন। এম এর মানটা কত ভাইয়া? এর মান হচ্ছে এই যে ব্লক প্লাস হচ্ছে লিফট, দুইটা মিলে কিন্তু আমাদের 5300 কেজি যোগ কত? যোগ হচ্ছে
400 কেজি, তার মানে কত 5700 কেজি, তার মানে 5700 ইন্টু জি এর মান কত 9.8 প্লাস হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন এ। এখান থেকে ক্যালকুলেশন করে সুন্দর করে তুমি এর মানটা বের করে দিবা যে সামথিং এমএস ইনভার্স 2। দেন স্থির অবস্থান থেকে শুরু করছে, তার মানে ইউ ইকুয়াল টু কত 0। এখন লিফট কত ত্বরণে চলে? লিফট কিন্তু হচ্ছে আমাদের এ ত্বরণে চলে। লিফট কিন্তু জি প্লাস এ ত্বরণে চলে না, এটা কিন্তু মাথায় রাখবা। লিফট কিন্তু এ ত্বরণে চলে, তাই লিফট হচ্ছে এ ত্বরণের, এই ভ্যালুটা আমি জানি। এবং টাইম টি ইকুয়াল টু কত আমাদের 4 সেকেন্ড আমরা জানি। কত উচ্চতা উঠবে? এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের জাস্ট অনলি হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের লিফটের উচ্চতা। এখানে এ জানো, তুমি টি জানো, ক্যালকুলেশন করে ভ্যালু বসাই দিলেই সামথিং মিটারে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, ওকে। দেন এই যে প্রশ্নটা, এটা দেখো যে 50 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি, তার মানে ভর কত এম ইকুয়াল টু হচ্ছে 50 কেজি। 50 কেজি একটি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, খুব ভালো কথা। লোকটির আপাত ওজন কত যখন লিফটটি স্থির আছে তখন কত? আপাত ওজন মানে কি? প্রতিক্রিয়া। আর ইকুয়াল টু কত mg যখন স্থির থাকবে, তার মানে কত? আমি যদি হিসাবের সুবিধাতে ধরে নেই g ইকুয়াল টু 10 ms ইনভার্স 2, তাহলে এই জায়গাতে সেগুলো হচ্ছে হলুদ কালি দিয়ে লিখলে হচ্ছে একটু বেশি ভাসবে। ধরো আমি এখানে কি আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু হচ্ছে আমাদের mg, তার মানে m এর মানটা কত? এর মান হচ্ছে 50, জি এর মান কত? জি এর মান হচ্ছে 10, তার মানে কত 500 নিউটন। 2 ms ইনভার্স 2 ত্বরণে নিয়ে উপরে উঠতেছে, তার মানে কি উপরের দিকে উঠে, তাই জি প্লাস এ আমরা জানি। বেশি ভারী মানে হচ্ছে উপর দিকে তুলতে হচ্ছে একটা বস্তু, তার টেন্ডেন্সি হচ্ছে নিচের দিকে পড়ে যাওয়ার, তাকে আমি হচ্ছে উপর দিকে টেনে তুলতেছি, তার মানে অবশ্যই বেশি বল লাগবে। তার মানে আর ইকুয়াল টু কত? এম ইন্টু জি প্লাস এ। এম এর মান কত? মানে হচ্ছে 50 ইন্টু জি এর মান কত 10 প্লাস ত্বরণ কত? লোকটির আপাত ওজন কত? ও সরি, এই জায়গাতে হচ্ছে আমাদের 2 ms ইনভার্স 2, তাহলে হচ্ছে এই জায়গাতে 2 দিব, তাহলে 12, তাহলে 50 ইন্টু কত 12, কত নিউটন আসবে? 600 নিউটন। 5 12 60 আর একটা শূন্য। 2 ms ইনভার্স 2 ত্বরণে নিচে নামছে, তার মানে কত? আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ, তার মানে জি এখানে এম এর মান কত 50, জি এর মান কত 10 মাইনাস কত 2, তাহলে এখানে হচ্ছে 50 ইন্টু হচ্ছে 8, 8 5 40 আর একটা শূন্য, 400 নিউটন। সমবেগে উঠলে কোনো চেঞ্জ হয় না, তার মানে আর ইকুয়াল টু mg ছিল, mg থাকবে, কত নিউটন হবে? 500 নিউটন হবে। এরপরে 2 ms ইনভার্স 2 মন্দনে উপরে উঠছে, তাহলে উপরে উঠলে আমরা কি জানি? আর ইকুয়াল টু হচ্ছে m ইন্টু জি প্লাস এ। কিন্তু এখন এই যে ত্বরণটা হচ্ছে নেগেটিভ, সো m এর মানটা কত? 50, জি এর মান কত 10 প্লাস, এই যাতে প্লাসের জায়গায় কি দিব আমরা? মাইনাস দিব, তার মানে মাইনাস কত 2। আমাদের এই বরাবর এখন কি করব? 50 ইন্টু 10 মাইনাস 2 মানে কত 8, মানে কত 400 নিউটন। আর এই জায়গায় যদি বলি যে 2 ms ইনভার্স 2, এখানে একটা ms ইনভার্স 2 হবে, মন্দনে নিচে নামছে, তার মানে আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু m ইন্টু জি মাইনাস এ হওয়ার কথা, কিন্তু আমরা জানি যে 50 ইন্টু 10, এখানে কি মাইনাস হবে না, জি মাইনাস এ হওয়ার কথা, তার মানে মাইনাস, বাট এই জায়গাতে কি আমরা হচ্ছে কি দিব? -2 দিব। তাহলে -2 যদি দিয়ে দেই, তাহলে আমাদের এখান থেকে কি আসবে? 50 ইন্টু 10 যোগ কত 12, 5 12 60, 60 শূন্য 600 নিউটন। তাহলে এই হচ্ছে কি আমাদের লিফটের এখানকার কথাবার্তা। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে হইতেছে আমাদের একটা ম্যাথ, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হইল যে একটি লিফট 4.8 ms ইনভার্স 2 ত্বরণে নিচের দিকে নামছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনের ভ্যালু এ। লিফটের মধ্যে মেঝে থেকে 2 মিটার উঁচু হতে একটি বল ফেলে দেওয়া হলো, লিফটের মাঝে কিন্তু ফেলছে, খুবই ইম্পর্টেন্ট কথা। লিফটের মেঝেতে পড়তে কত সময় লাগবে? ওকে ভাই, জিনিসটা আমরা একটু আঁকার চেষ্টা করি। ধরো আমাদের যে লিফট আছে সেই লিফটটা হচ্ছে ভাই এটা না, লিফটটা ছোট দেওয়া লাগবে। এই ধরলাম এই যে এটা হচ্ছে আমাদের লিফট, বুঝছো, একটু চিকন দেই, এটা হচ্ছে আমাদের লিফট, এই যে একটা লিফট। এখান থেকে এই যে হাইটটা, এই হাইটটা ধরো 2 মিটার, এই হাইটটা ধরো, এই যে এখান থেকে এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে 2 মিটার, ঠিক আছে, এই হাইটটা হচ্ছে 2 মিটার, ধরো সাদা কালার দিলাম 2 মিটার। এখন এখান থেকে তুমি বলটা ফালাইছো, তোমার যে বলটা, সেই বলটা কই পড়ছে? এই যে এখান থেকে বলটা এখানে পড়ছে, তুমি এখান থেকে ফালাইছো, তাহলে এই যে হাইটটা, এই হাইটটা কত? এই হাইটটা হচ্ছে 2 মিটার। এখন তোমার বলছে বলটি লিফটের মেঝেতে পড়তে কত সময় লাগবে। আচ্ছা, তুমি যদি এখানে থাকো, লিফটের মেঝেতে যদি তুমি থাকো, ধরো এই জায়গাতে হচ্ছে তুমিই থাকলা, বা এই জায়গাতে হচ্ছে তুমি আসো, এটা হচ্ছে আমাদের একজন অবজারভার,
আর এই জায়গায় বাহ্যিকভাবে আমাদের একজন অবজারভার আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আরেকজন অবজারভার, সে হচ্ছে বাহ্যিকভাবে তোমার কার্যক্রম দেখতেছে যে তুমি কি করতেছো, সে বিরক্ত যে তুমি লিফটের মধ্যে এগুলা করতেছো কেন। এখন লিফট তো একটা ত্বরণের নিচের দিকে নামতেছে, তার মানে বলও পড়বে লিফটও নামবে, বলও পড়বে লিফটও নামবে, বল পড়বে লিফট নামবে। তাহলে আমরা কি বলতে পারি যে ভাইয়া একটু পরে লিফটের অবস্থানটা কই, একটু পরে লিফটের অবস্থানটা কই, একটু পরে লিফটের অবস্থান হচ্ছে এখান থেকে ধরো এই জায়গাতে, লিফট কি একইভাবে পড়তেছে। এখন এটা তো একই জায়গায় দিলে একটু ভেজাল হয়, এই জন্য আমি একটু সরাই দিলাম। ধরলাম বলটা যখন মেঝেকে টাচ করছে, বলটা যখন এই যে আমাদের যে মেঝেটা ছিল, এই বলটা যখন হচ্ছে আমাদের মেঝেটাকে টাচ করছে, তখন এই জায়গাটা এখান থেকে এই যতটুকু ছিল 2 মিটার, এই যতটুকু ছিল 2 মিটার, বলটা যখন টাচ করছে মেঝের মধ্যে তখন লিফটে এইখানে, মানে হচ্ছে এই লিফটে এই জায়গাতে আমি একটু সরাই দেখাইছি আর কি। তো তোমার হচ্ছে তুমি কিন্তু এই জায়গাতে আসো অলরেডি, এই জায়গাতে তুমি অলরেডি এখানে আসো। তুমি কি দেখবা, তুমি দেখবা ভাইয়া 2 মিটারই তো। তুমি যদি ক্যালকুলেশন করো ভাইয়া তাহলে কিন্তু কাহিনী ঘটনা হয়ে যাবে, দুর্ঘটনা হয়ে যাবে ঘটনা। কেন? কারণ তুমি কিন্তু দেখবা তোমার জন্য এই যে কি বলে এটাকে, তোমার জন্য যে হাইটটা, সেই হাইটটা কিন্তু বা সরণটা কিন্তু 2 মিটারই তুমি দেখবা। কিন্তু এই যে অবজারভার যে বাইরের দিকে তাকায় আছে, সে তো দেখবে যে মারাত্মক জিনিস, বস্তু ছিল আগে এই পয়েন্টে, বস্তু এখন গেছে কোন পয়েন্টে, বস্তু ছিল কোন পয়েন্টে, বস্তু ছিল এক পয়েন্টে, বস্তু এখন গেছে কই, বস্তু এখন গেছে অনেক দূরে। বস্তু এখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একদম এই পয়েন্টে এখন বস্তু। তারপরে সে কিন্তু এইটা দেখবে, সে কিন্তু এইটা দেখবে। তাই সে যদি এইটা দেখে, এটাও যদি তার স্মরণ হয়, তাহলে সে কিন্তু এটা নিয়ে ক্যালকুলেশন করবে। এখন এই স্মরণটা আমরা কেমনে বের করব, আমরা কেমনে চিন্তা করব? ভাই ভালো করে বুঝো, আমাদের যে বস্তুটা যে আছে, সেই বস্তুটা এই যে হাইটটা, এই হাইটটা কিন্তু 2 মিটার, এই যে হাইটটা, এই হাইটটা কিন্তু 2 মিটার, এই যে হাইটটা। এখন আমরা কি একটা কথা বলতে পারি না যে লিফটের যে মেঝে, লিফটের যে মেঝে, বলটা ছেড়ে দেওয়ার সাথে সাথে বলটা একটা মুক্ত বস্তু, তাহলে বলটা এই পয়েন্ট থেকে শুরু করে বলটা এখান থেকে এই জায়গাতে আসছে, এটা একটা ফ্রি ফলিং অবজেক্ট হিসেবে কাজ করছে। কারণ যখনই সে বলটাকে হচ্ছে ধরো ছেড়ে দিছে, ধরো এই যে বল, এটাকে ধরো আমি ছেড়ে দিছি, তখন হচ্ছে এটা যখন আমি হচ্ছে ডিরেক্টলি ছেড়ে দিলাম, তখন কন্টাক্ট শেষ হওয়ার মুহূর্তেই সেটা কিন্তু ফ্রি ফলিং অবজেক্ট, তার উপর কিন্তু আর কোনো ত্বরণ মরণ কিচ্ছু কাজ করবে না, শুধুমাত্র জি কাজ করবে। তার মানে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে এস বল। আর লিফটের যে মেঝে, এই যে আমাদের যে হলুদ লিফটের যে মেঝে, সেই লিফটের মেঝেটা কি এতটুকু দূরত্ব অতিক্রম করছে না? এখন লিফটের মেঝে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে এস লিফট। তাহলে আমি যদি বলি এস লিফট ইকুয়াল টু কত, ভাইয়া এস লিফট ইকুয়াল টু হচ্ছে, এস লিফট ইকুয়াল টু আমরা তখন আদিবেগটা ধরে নিলাম হচ্ছে, বা আদিবেগ কত ধরবো, আদিবেগ ধরে নিলাম ইউ, তাহলে ইউটি প্লাস হাফ, লিফট কি ত্বরণের নামে ভাইয়া, লিফট হচ্ছে এ ত্বরণের নামে, তাহলে হাফ ইন্টু এটি স্কোয়ার, এটি স্কোয়ার। আর বল যেটা সবুজ কালারের যে বল, সেই বলটা কিভাবে নামে, এস বি ইকুয়াল টু বলো কি, যখন লিফটের মধ্যে তুমি ছাড়ছো তখন লিফটের ব্যাগ যদি ওই মুহূর্তে থাকে যদি ইউ, তাহলে বলও তখন কি ইউ ব্যাগেই কি নিচের দিকে পড়ছে না, ইউ ব্যাগ পাইছে, তার মানে ইউ ইন্টু টি প্লাস হাফ কি এখান থেকে হচ্ছে জি ইন্টু টি স্কোয়ার। ভাই কেন? কারণ বল ছেড়ে দেওয়ার মুহূর্তে বল কিন্তু কি একটা ফ্রি বডি, মানে হচ্ছে মুক্ত বস্তু পড়তেছে নিচের দিকে। এখন যদি আমি তোমার বলি যে দেখো তো এই এস বি আর এস এল এর যে পার্থক্য, সেটাই কত মিটার, 2 মিটার। চিত্রটা দেখো, এস বি থেকে এস এল যদি বাদ দিয়ে 2 মিটার পাওয়া যায়। তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে ধরো 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, আমরা হচ্ছে 1 থেকে 2 বাদ দিলাম, তাহলে সরি হ্যাঁ 1 থেকে 2 বাদ দিলাম, কারণ আমি নিচেরটাকে 1 দিছি কিন্তু খেয়াল করো। তার মানে এস বি মাইনাস এস এল ইকুয়াল টু, এই ইউটি মাইনাস ইউটি কাটা যাবে, কিন্তু হাফ টি স্কোয়ার যদি আমি কমন নিই, আচ্ছা হাফ টি স্কোয়ার কমন না নিয়ে আমি এখানে জি মাইনাস এল লিখলাম ইন্টু কত টি স্কোয়ার। তাহলে এখান থেকে এস বি মাইনাস এস এল যদি বলি, তাহলে এস বি হচ্ছে পুরাটা, এস এল হচ্ছে এইটা, তাহলে দুটা পার্থক্য কত, 2 মিটার। তাহলে 2 ইকুয়াল টু হাফ ইন্টু জি মাইনাস এ, জি এর মানটা কত হিসাবে সুবিধার্থে আছে, হিসাবে সুবিধার্থে না, জি এখানে 9.80 ধরা লাগবে, 9.80 ধরলাম, মাইনাস এর মানটা কত 4.8 ইন্টু কত টি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি তোমাকে বলি, তাহলে এখানে কি আসবে, এখান থেকে আসলে হচ্ছে টি ইকুয়াল টু 2 আর 2 গুণ করলে কত 4 ডিভাইড বাই 9.8 থেকে যদি 4.8 বাদ দিয়ে কত থাকবে। দেখো এই ক্যালকুলেশন আমাকে হচ্ছে করতে হচ্ছে
ক্যালকুলেটারে, কারণ আমি হচ্ছে একদমই ম্যাথ পারি না, ডিভাইড বাই 5 তার উপরে কি রুট, তাই তো মনে হয়? হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে √4/5, তার মানে √4/5 যদি করি তাহলে আমাদের উত্তরটা আসবে হচ্ছে 0.894 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা কে করছে? এই ক্যালকুলেশনটা করছে কিন্তু এই লোকে, এই যে বাহিরের যে অবজারভার, কারণ সেই দেখছে কি এটা বিশাল দূরত্ব কভার করে। ভিতরে যে অবজারভার সে তো এটাগুলো চিন্তা করে, সে তো দেখবে জাস্ট 2 মিটার, কারণ তখন তো তার ভিউটা, সে নিজেও তো নিচে নেমে আসছে, সে নিজে নিচে নামছে না। কিন্তু এই অবজারভার কি, প্রথমে চোখ ছিল ওই জায়গাতে, তারপর চোখ কি এই জায়গাতে, তারপর সে কিন্তু দেখবে হচ্ছে এইটা, যে এইখান থেকে এতটুকু নামছে। তাহলে সেই ক্যালকুলেশন করবে কত? সেই ক্যালকুলেশন করবে t = 0.894 সেকেন্ড। এখন আমরা যদি বলি, যদি ভাইয়া আমরা যদি একটা ভুল ম্যাথ করতে চাই, যে এখানে ম্যাথটা যদি আমরা এইভাবে করতে চাই যে ভাইয়া ধরে নেই যে ভিতরে কি, যেহেতু এই ত্বরণ নিচের দিকে নামতে হয়, তাহলে আপেক্ষিক ত্বরণ কত? আপেক্ষিক ত্বরণ মানে কি, ভিতরে যে ত্বরণটা হয়, এই যে এই বেড়া যে ত্বরণটা ফিল করে, সে কি ত্বরণ ফিল করে? সে হচ্ছে G - A ফিল করে। তাহলে আমাদের শুরুতে ভাইয়া আদি বেগটা ধরে নিলাম হচ্ছে 0, কারণ হচ্ছে সেও নামতেছে, বস্তুকে সে দেখতেছে, বস্তু নিচের দিকে নামতে, তার সাপেক্ষে বস্তুর কোনো কি নাই, বেগ নাই। তারপর যখন বস্তু টাচ করলো তখন সে দেখলো কি বস্তুটা এখানে ছিল, বস্তুটা এখান থেকে এখানে নামছে, তার মানে h = আদি বেগ নাই হাফ G - A t স্কয়ার। দেখো সেম লাইন, এটা h, এখন আমরা তো জানি যে SB - HL, এটা তো কি, যে 2 মিটার যদি বলি, এই 2 মিটার যদি আমাদের h হয়, তাহলে অবশ্যই কি এটা কি h না? এটা তো h। কিন্তু অ্যাকচুয়ালি এই যে নীল কালার দিয়ে যে লিখলাম, এই ক্যালকুলেশনটা কি কারেক্ট? এই ক্যালকুলেশনটা কিন্তু কারেক্ট না। যদি উত্তর আমাদেরকে দিচ্ছে, অবশ্যই উত্তর দিচ্ছে ভালো, কিন্তু এই ক্যালকুলেশনটা কারেক্ট না। কেন কারেক্ট না? কারণ এখানে আমার অনেক কিছু কনসিডারেশন আছে, যে আমি যে আপেক্ষিক ত্বরণ ধরে ফেলছি, যে ওর যে কি, ও যে ত্বরণটা ফিল করতে সেটা আমি হচ্ছে নিউটনিয়ান কাঠামোতে, এই যে কাঠামোটা, এই কাঠামোটা কি নিউটনিয়ান কাঠামো? নিউটনের কাঠামো বলতে আমি বুঝাচ্ছি সেটা কি জড়প্রসরণ কাঠামো? এই ত্বরণের নাম তো সে অবশ্যই কি জড়প্রসরণ কাঠামো না। এখানে যোদ্ধা সূত্রগুলোকে সুন্দরভাবে খাটাইতে আমি পারবো না, তো এখানে একটু ঝামেলা আছে। সো করলে তো ম্যাথ হয়ে যাবে, তাই না? আসলে কিন্তু এই লাইনটা আসে। তাহলে এই হচ্ছে আমাদের লিফটের এই ম্যাথটা। এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। অনেক সময় ম্যাথ আসে যে লিফটের ছাদ থেকে একটা স্ক্রু খুলে পড়ে গেল, কতক্ষণ নিচে পড়বে আর কি, তো এই ব্যাপারগুলো আসে আর কি। তো এইগুলো হচ্ছে একটু ভালো করে খেয়াল করা লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ম্যাথ, যে উভয় তার টান নির্ণয় করো। কি বলছে এই জায়গাতে? এই জায়গাতে আমাদেরকে বলছে যে ভাই এটা হচ্ছে 5 কেজি একটা ভরের বস্তু। এখন অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া এইখানে হইতেছে বস্তু, এটা স্টেবল থাকবে কেমন, বস্তু পড়ে যাবে না? তুমি সিম্পল একটা জিনিস চিন্তা করো, যে ধরো আমার যে হাতটা আছে, আমার হাত হচ্ছে এই জায়গাতে, ধরো আমি হচ্ছে ফিক্স করে রাখছি, এটা একদম ধরো নিচে ঝুলতেছে। তারপর এখন কেউ চিন্তা করলো যে না, হাতটা হচ্ছে সে সোজা করবে, তো ধরো এখানে একজন রশি দিয়ে বেঁধে সে হচ্ছে আস্তে আস্তে টানতেছে, তাহলে আমি হাত আস্তে আস্তে টানতেছে, হাত আমার সরতেছে, টানতেছে সরতেছে। যখন হইতেছে এই টানটা একদম ভূমি সমান্তরাল হয়ে যাবে, তখন কি আমার হাতটা কি এই পজিশনে থাকবে না? একদম সেম না? দেখো তো, যে আমার ধরো এই বস্তুটা এই জায়গাতে ঝুলানো ছিল, তারপর কেউ একজন চিন্তা করে যে না, আমি এটা টাইনা একটু তুলি, সেটা টান দিল, বস্তু একটু উপর দিকে উঠলো, তারটা কি এটা যখন এই বরাবর টান দিবে তখন কি এটা কি আরেকটু এরকম করে বেঁকে যাবে না? তারপর যখন এখানে গেল তখন কি এই জিনিসটা একদম সোজা হয়ে গেল, সোজা হয়ে তারপর করলো। যেমন ধরো এখানে যদি একটা ঝুলায় দেই, এটা এই পর্যন্ত থাকবে, এটাকে আমি টান দিয়ে আস্তে 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 যখন আনুভূমিক নিয়ে যাব, আনুভূমিক করে ফেলবো সুতাটাকে, তখন সেটা এই প্রপার্টি অনুসরণ করবে। তো এটা আমরা বুঝতে পারলাম। এখন কথা হলো ভাই, এই জায়গাতে আমরা ক্যালকুলেশন কেমনে করব? ক্যালকুলেশন খুবই ইজি, একটু খেয়াল করো। ধরো আমি যদি তোমাকে বলি যে এই বরাবর কি কাজ করবে ভাইয়া, 5 × 9.8, এই বরাবর একটা সুতার টান কাজ করবে। এই যে এই বরাবর সুতার টান কত? সুতার টান হচ্ছে T1, আর এই বরাবর একটা সুতার টান কাজ করবে, এই সুতার টানটা হচ্ছে T2। দেখো ভিন্ন ভিন্ন সুতার টান ভিন্ন। যেমন আমি হচ্ছে একদম শুরুতে যখন বলছিলাম, আমরা শুরুতে কি বলছিলাম? শুরুতে আমরা বলছিলাম এই জায়গাতে, এই যে সেম সুতার টান সেম। দেখো এই যে এখানে কি ছিল, এই যে সেম সুতা ছিল, এই যে সুতার, এই সুতা কি সেম সুতা, এটা 30 নিউটন, এটা কি 20 নিউটন। কিন্তু যদি এটার কথা বলি, এই যে বর্তমানে কি আমাদের যে সুতাটা, সেই সুতাটা হচ্ছে ডিফারেন্ট। এই যে এখানে কি একটা সুতা হচ্ছে এইটা, একটা সুতা এইটা, এর সাথে এটা কোনো কানেকশন নাই, সো এটা হচ্ছে ডিফারেন্ট হবে। এখন এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে তুমি এটাকে একটা উপাংশে ভাগ করতে পারো এই বরাবর, আর এটাকে এই বরাবর একটা উপাংশে ভাগ করতে পারো। তাহলে হচ্ছে 30 ডিগ্রি, যদি এটা 30 ডিগ্রি হয়, তার মানে অবভিয়াসলি কি এই কোণটাও কি হবে, এই কোণটাও 30 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে এটাতে T1, তার মানে এখানে কি বলতে পারি যে T1 cos 30 ডিগ্রি, আর এই বরাবর কত, T1 sin 30 ডিগ্রি। বস্তুটা এখান থেকে পড়ে যাচ্ছে না, তার মানে কি
তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি যে ভাইয়া এই বরাবর যে ফোর্স আর এই বরাবর যে ফোর্স, এই দুইটা ফোর্স সমান। আবার কি বলা যায়, এই বরাবর যে ফোর্স এবং এই নিচের দিকে যে ফোর্স, এই দুইটা ফোর্সও কি সমান। তার মানে আমি এখান থেকে খুব ইজিলি বলতে পারি, কি বলতে পারি যে ভাইয়া T1 sin 30, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে T1 sin 30, T1 sin 30 ডিগ্রি ইকুয়াল টু T2। আবার ওই জায়গাতে উপর দিকে এবং নিচের দিকে সমান, তার মানে T1 cos 30, T1 cos 30 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 5 × 9.8। আর যে 9.8 না ধরে আমরা হচ্ছে ধরো ধরে ফেললাম, 10 ধরে ফেললাম, হিসাবে সুবিধার জন্য সবার স্বার্থে 5 × 10, তার মানে 5 × হচ্ছে 10। তাহলে এই জায়গাতে যদি বলি যে T1 ইকুয়াল টু কত, 50 ডিভাইড বাই কত, cos 30 মান কত, √3/2। তাহলে cos 30 মান তো √3/2 নাকি, এখান থেকে 2 হবে, এখান থেকে √3 হবে, ঠিক আছে। তার মানে 100/√3 নিউটন, এটা হচ্ছে T1 এর ভ্যালু। আর যদি আমরা T2 এর ভ্যালুটা বের করি, তাহলে T2 এর ভ্যালুটা এখান থেকে বের করে ফেলবা, এটা তোমাদের বাসার কাজ থাকলো, ঠিক আছে। ওকে, তো তাহলে হচ্ছে আমরা মোটামুটি অনেকগুলো ম্যাথ করা ট্রাই করছি, এবং এখানে লিফটের আলোচনা এবং সুতার টান খুবই ইম্পর্টেন্ট কিছু কনসার্ন ছিল। এই ক্লাসগুলো হচ্ছে একটু ভালো করে বুঝে বুঝে করবে, একটু সময় নিয়ে করবা, নোট করে করবা, না হলে কিন্তু হচ্ছে দেখা যাবে কয়েকদিন পরে মাথা থেকে দৌড় দিবে। এখন হয়তো মনে হবে যে তখন ভিডিও দেখতেছো আর মনে হচ্ছে একদম আমি তো সেই লেভেলের বুঝতেছি, আমি তো প্রো হয়ে যাচ্ছি। এই যে ভিডিওটাও শেষ হবে, 2টা দিন যাবে শেষ, তোমার মাথাও খালি হওয়া শেষ। সো এই জন্য এগুলো নোট রাখবা, তুমি কোনটা বুঝতেছো বেশি ভালো করে ওইটা হচ্ছে নোট রাখবা, তুমি কোনটা কম বুঝতেছো এটা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখতে পারো। আবার ধরো অনেক সময় এরকম হয় যে আমি একটা ভিডিও দেখছিলাম এক সময়, তখন খুব ভালো করে বুঝছি, কিন্তু এখন ভুলে গেছি, বা হচ্ছে তখন ভালো করে বুঝি নাই, আবার দেখা লাগবে, এরকম করে তখন হচ্ছে ভিডিওতে তোমরা ভিডিওর যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এবং কয় মিনিটে ওই জিনিসটা পড়ানো হয়েছে সেই জিনিসটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। পরে ফিউচারে যখন তোমার কোনো প্রবলেম হইতে পারে তখন হচ্ছে তুমি এটা দেখতে পারো, ঠিক আছে। সো এই ছিল আমাদের আজকের ক্লাসটা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।